হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। সো আজকে আমরা দেখব স্টিফেন পি রবিন্স অ্যান্ড মেরি কোল্টার এই বইয়ের 15th এডিশন বইয়ের চ্যাপ্টার 5 ম্যানেজিং ডাইভার্সিটি। সো ডাইভার্সিটি মিন্স দ্য প্রেজেন্স of differences within a given setting, such as people's background, identity, or perspective. So, how should we talk about this diversity? How should we manage our workplace in such a way that it is open for all types of people of all backgrounds, all identities, and all perspectives, all different perspectives of people? So, let's look over it. সো আমরা ওয়ার্কফোর্স ডাইভার্সিটি বলতে বুঝি যে আমাদের কোনো একটা অর্গানাইজেশনের ভিতরে দেখা যাচ্ছে যে আহ, আহ, কিছু মানুষ থাকে একই ব্যাকগ্রাউন্ডের, কিছু মানুষ থাকতে পারে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের। সো এই একই ধরনের ব্যাকগ্রাউন্ড অথবা ডিফারেন্ট ধরনের ব্যাকগ্রাউন্ড মানুষ যখন একসাথে মিলে ওয়ার্কফোর্সটা তৈরি করে, এদের ভিতরে যে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকে, এইটাকে আমরা কিভাবে ম্যানেজ করবো সেটা হচ্ছে ওয়ার্ক প্লেস ডাইভার্সিটি। তো এর আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড দেখি যে ওয়ার্ক প্লেস ডাইভার্সিটিটা কিভাবে স্টার্ট হয়েছিল, 1960s টু সেভেন্টিজ, আই মিন দ্য ডিকেড অফ সেভেন্টিজ। সো এখানে যেটা হয়েছিল যে টাইটেল 7 নামে একটা রুল অ্যাড হয় ইউএস কনস্টিটিউশনের ভিতরে, সেটা হচ্ছে সিভিল রাইটস অ্যাক্ট। তো এই অ্যাক্টের ভিতরে এই অ্যাক্ট ইন্ডিকেট করে যে ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফর অল টাইপস অফ ডাইভার্সিফাইড পিপল। আর্লি 80s কি হইলো, দেখা যাচ্ছে যে কিছু মাইনরিটিস থাকলো। আমরা জানি যে রেসিজমের অনেকটা শেষ হয়, 70s রেসিজমের একটা শেষ হয়। তো তখনও দেখা যাচ্ছে যে ব্ল্যাক যারা ছিল বা পিপল অফ কালার যারা ছিল তাদেরকে দেখা যাচ্ছে যে ডিফারেন্ট পজিশনে রিক্রুট করা হইতো না। তো তখন এই নিডটা তৈরি হয়, যারা মাইনরিটি আছে অথবা সোসাইটির ভিতরে যে উইমেন আছে, এরা কর্পোরেট সেটিং এর ভিতরে তাদেরকে বেশি করে ইনক্লুড করার চেষ্টা করা, যাদের ভিতরে যাতে একটা মোটামুটি একটা ব্যালেন্সড সোসাইটি তৈরি হয়। লেট 80-তে দেখা গেল যে আহ, শুধুমাত্র ইনিশিয়াল যে রুল গুলো ছিল ওয়ার্কফোর্স ডাইভার্সিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র রিক্রুটমেন্টের ক্ষেত্রে, মানে আর্লি 80s এর দেখা যাচ্ছে শুধুমাত্র রিক্রুটমেন্ট গুলা ডাইভার্সিটিফাইড ওয়ার্কফোর্সকে রিক্রুট করা হচ্ছে। কিন্তু ওই ডাইভার্সিফাইড ওয়ার্ক গ্রুপকে রিক্রুট করার পরে দেখা যাচ্ছে যে একটা প্রবলেম থেকে যাচ্ছে, এটা হচ্ছে যে আহ, এই ওয়ার্ক প্লেসে তারা যখন পারফর্ম করতে যাবে, তাদের পারফরমেন্স করার জন্য তাদের জন্য যে ওয়ার্ক প্লেস সেটিং বা যে সমস্ত সুবিধা দেওয়া দরকার, সেই সমস্ত সুবিধা এনাফ পরিমাণে ছিল না। তো এইটা আমি যদি এরকম একটা এক্সপ্লেন করি যে আমি এরকম এমন একজনকে, মোটামুটি হাইটে ছোট একজনকে কোনো একটা ওয়ার্ক প্লেসে রিক্রুট করা হলো ডিউ টু হি অর শি ইজ ক্যাপাবল এনাফ টু পারফর্ম দ্যার জব ফাংশন। তাহলে এখন দেখা যাচ্ছে কোনো একটা মেশিন সে অপারেট করবে অথবা এমন কোথাও সে বসে তার রেসপন্সিবিলিটি গুলোকে ফুলফিল করবে, দেখা যাচ্ছে যে সে এনাফ, দেখা যাচ্ছে যে ওয়ার্ক সেটিংটা বা মেশিনটা এমন ভাবে ডিজাইন করা না যাতে সে তার ফুলেস্ট অনুযায়ী সে পারফর্ম করতে পারে। সো লেট 80s কি করা হলো যে কমপ্লায়েন্স যে ইস্যুগুলা, যাতে সবার জন্য সমান রুলস বা সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণ হিউম্যান বিহেভিয়ার বা হিউম্যান রাইট এনশিওর করার জন্য একটা নির্দিষ্ট ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্টটাকে এনশিওর করা। আর এটা হচ্ছে লেট 80s আর 90s যেটা হলো সেটা হচ্ছে যে এই যে ইনিশিয়ালি হচ্ছে রিক্রুট করা হলো মাইনরিটি, রেশিয়াল মাইনরিটি অ্যান্ড ওমেনদের, তারপর হচ্ছে কমপ্লায়েন্স সেগুলোকে করা হলো। এরপরে লেট 80s আর লেট 90s যেটা করা হলো সেটা হচ্ছে যে আহ, শুধুমাত্র এই ওমেন আর মাইনরিটিস না, রাদার দেন সমস্ত এমপ্লয়ি যারা থাকবে তারা যাতে এই ডাইভার্সিটি, এই ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা তাদের থাকে এবং তারা যাতে এইটাকে অ্যাকনলেজ করে যে এই যে ডিফারেন্স যেটা আছে এটা সবার ভিতরে থাকবেই, এবং এইটাই একটা ব্লেসিং, এইটা যাতে সবাই রিকগনাইজ করে এবং সেই অনুযায়ী তারা এইটাকে মানে ওয়েলকামিং করে ডাইভার্স পপুলেশনকে। আর্লি 2000 বা নিউ মিলিনিয়ামে যেটা হচ্ছে যে এটা নতুন একটা এরিয়াই তৈরি হয়, ডিইআই, ডাইভার্সিটি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন, ডিইআই। আমরা এটাকে বলি হচ্ছে
ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন। তাহলে এর ভিতরে এই ব্রডার যে টার্মটা ডিইআই, ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, তো ডাইভার্স পপুলেশন থাকবে এবং সবাইকে ইকুইটির ব্যবস্থা করতে হবে এবং সবাইকে ইনক্লুড করতে হবে যে কোনো একটা কমন বা পাবলিক সেটিংস এর ভিতরে। টাইপস অফ ডাইভার্সিটি, দুই ধরনের ডাইভার্সিটি হইতে পারে, একটা হচ্ছে সারফেস লেভেল ডাইভার্সিটি আর একটা হচ্ছে ডিপ লেভেল ডাইভার্সিটি। সারফেস লেভেল ডাইভার্সিটি যেটা হয় সেটা হচ্ছে যে আহ, একটা রুল করে দিয়ে দেখা যাচ্ছে যে উম, একটা রুল তৈরি করে দেওয়া হচ্ছে যে কিভাবে কোনো একটা অর্গানাইজেশনের ভিতরে ডাইভার্সিফাইড ওয়ার্ক প্লেসকে কিভাবে ম্যানেজ করবে, এইভাবে একটা রুল করে দেওয়া হলো। অথবা দেখা যাচ্ছে যে ডিফারেন্স যেটা আছে মানুষের, দুইটা মানুষের ভিতরে বা একটা গ্রুপের ভিতরে এবং আরেকটা গ্রুপের ভিতরে বা একটা টিমের ভিতরে বা আরেকটা টিমের ভিতরে যে ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটাকে দেখা যাচ্ছে যে আহ, আহ, অনেক সময় ডিফারেন্সটা বোঝা যায় বা সার্টেন ভাবে এটাকে আলাদা করা যায়। একটু যদি এক্সাম্পল দেই যে দেখা যাচ্ছে যে কোনো একটা সেটিংসে, কোনো একটা ইন্ডাস্ট্রির ভিতরে দেখা যাচ্ছে যে যারা বুটেক্সের গ্রাজুয়েট, বুটেক্সের গ্রাজুয়েট টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এবং হচ্ছে যে যারা অন্য প্রাইভেট ইউনিভার্সিটি গ্রাজুয়েট, দেখা যাচ্ছে যে আহসানুল্লাহ ইউনিভার্সিটির গ্রাজুয়েট, এদের ভিতরে একটা ইউনিটি থাকে, আবার বুটেক্সের গ্রাজুয়েটের একটা ইউনিটি থাকে। তাহলে এই যে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে যে কেউ হয়তো আহসানুল গ্রাজুয়েট মনে করছে যে তারাই বেস্ট বা তারাই বেটার, বুটেক্সের গ্রাজুয়েট হয়তো মনে করছে তারাই বেটার, এই যে একটা স্টিরিওটাইপ তৈরি হচ্ছে মানুষের মনের ভিতরে যে কেউ কারো চাইতে বেটার, এইটাকে বলা হচ্ছে সারফেস লেভেল ডাইভার্সিটি, একদম উপর থেকে যেটা এটা একটা ডিফারেন্সটাকে বোঝা যায়। আর একটা হচ্ছে ডিপ লেভেল ডাইভার্সিটি, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লেভেলে কেউ কোন ভ্যালুটাকে সে ইন্ট্রিনসিক কোন ভ্যালুটা সে পজেস করে, অথবা তার পার্সোনালিটি কিরকম বা সে কি রকম ভাবে কাজ করতে পছন্দ করে, এইটার উপর ডিপেন্ড করে যে ডাইভার্সিটি তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে ডিপ লেভেল ডাইভার্সিটি। আমরা ডাইভার্সিটিটা কেন দরকার, একটা হচ্ছে পিপল ম্যানেজমেন্টের ক্ষেত্রে দরকার। পিপল ম্যানেজমেন্ট বলতে আমরা এমপ্লয়ি যারা আছে তাদের এক একজনের এক এক ধরনের ট্যালেন্ট থাকবে, ডাইভার্সিফাইড ওয়ার্ক পপুলেশনের ট্যালেন্টটা এক একজনের এক এক রকম থাকবে। তাহলে এই যে ডাইভার্সিফাইড ওয়ার্ক ফোর্সের ক্ষেত্রে এই ট্যালেন্টটাকে আমরা ম্যাক্সিমাম কিভাবে ইউজ করতে পারি। তাহলে আমি যদি এরকম বলি, আমি যদি আমার কোনো নির্দিষ্ট একটা কোম্পানি থাকে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনাতে, আমি আমার কোম্পানিতে শুধুমাত্র খুলনার যারা ব্যাকগ্রাউন্ডের আছে তাদেরকে রিক্রুট করবো, এরকম যদি একটা মাইন্ডসেট নেই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার অর্গানাইজেশনের পারফরমেন্সটা অনেক সময় ভালো হবে না। রেদার যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট জেলার মানুষজনকে যদি রিক্রুট করি বেসড অন দেয়ার ক্যাপাবিলিটি, সেক্ষেত্রে দেখা যাবে একটা ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স হবে এবং প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট গুলোকে আমি আমার অর্গানাইজেশনের ভিতরে ইনকর্পোরেট করতে পারবো। আরেকটা হচ্ছে একইভাবে দেখা যাচ্ছে যে এক একজনের ক্রিয়েটিভিটি এক এক রকম, ডাইভার্সিফাইড পপুলেশন হইলে দেখা যাচ্ছে যে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে মানুষ চিন্তা করবে এবং টোটাল টিমের ভিতরে প্রবলেম সলভিং স্কিলটা অনেক বেশি থাকবে। আরেকটা হচ্ছে যে ডাইভার্সিটি যখন থাকবে তখন দেখা যাচ্ছে যে আহ, নতুন নতুন মানুষ অ্যাট্রাক্ট হবে এবং এমপ্লয়িকে রিটেনশন যেটাকে বলে, এইচআর এর একটা টার্ম, সেটা হচ্ছে যে মানুষের যে জব সুইচ করার যে টেন্ডেন্সি এইটা কমে যাবে যদি আমরা ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স নেই। আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক বেশি দেখা যায়। সেটা হচ্ছে যে কোন একজন ডাইং জিএম সে হয়তো তার ফ্যাক্টরি চেঞ্জ করে নতুন একটা ফ্যাক্টরিতে যাচ্ছে, সে যখন যায় তার পুরো টিম ধরে নিয়ে যায়, তার আন্ডারে যে ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অফিসার আছে, এরকম একটা টিম ধরেই সে নিয়ে যায় নতুন একটা ফ্যাক্টরিতে জয়েন করে। তখন দেখা যায় যে কারেন্ট সেটিং এর ভিতর বা কারেন্ট অর্গানাইজেশনের ভিতর সে যে ফ্যাক্টরিতে ছেড়ে যাচ্ছে তার একটা প্রবলেমের ভিতর পড়ে যায়। তার মানে হচ্ছে ডাইভার্সিফাইড ওয়ার্ক ফোর্স যখন থাকবে তখন এইটার চান্সটা অনেকাংশে কমে যাবে। সেকেন্ড হচ্ছে যেটা অর্গানাইজেশনের পারফরমেন্স, দেখা যাচ্ছে যে যখন ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স হবে তখন যাবে অ্যানুয়াল টার্নওভার বা অ্যানুয়াল রেভিনিউ অনেক বেশি হবে, বা অ্যানুয়াল রেভিনিউ বেশি হবে। তারপর হচ্ছে যে ওই যেটা বললাম যে আস্তে আস্তে কমতে থাকবে, সেটা হচ্ছে যে এই যে জব টার্নওভার বা জব সুইচিং এটা কমতে থাকবে, মানুষ অ্যাবসেন্ট করার পরিমাণও কমতে থাকবে। এই ধরনের প্রবলেম গুলো আস্তে আস্তে কমতে থাকবে যদি আমরা ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স নাই। আরেকটা হচ্ছে যে তাদের
যেহেতু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষ, তাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটিও বেশি থাকবে, আহ, এবং সিস্টেমে তারা ফ্লেক্সিবিলিটিও থাকবে। একই ধরনের মানুষজন হলে তখন দেখা যায় ফ্লেক্সিবিলিটি কম থাকে, কারণ সবার হয়তো নলেজ লেভেলটা একই রকম বা সবার চিন্তাধারা একই রকম, তখন ফ্লেক্সিবিলিটি কম থাকে। আচ্ছা, স্ট্র্যাটেজিক কিছু সুবিধাও আছে। স্ট্র্যাটেজিক সুবিধাগুলোর মধ্যে এরকম হইতে পারে যে ডিফারেন্ট মানুষ যখন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তখন তারা ডিফারেন্ট পার্সপেক্টিভে চিন্তা করে যে এই মার্কেটটাকে কিভাবে ধরা যায়, এই মার্কেটে কিভাবে বিজনেস করা যায়, এইটা এক একজন এক একভাবে চিন্তা করবে। তো ডাইভার্স ওয়ার্কফোর্স যখন হবে, তখন তারা ডাইভার্স কনজিউমারের সাথে পরিচিত থাকবে, এবং তারা ডাইভার্স মার্কেটকে রিপ্রেজেন্ট করতে পারবে, এবং ডাইভার্স মার্কেটের যে কি নিড আছে এটাকে তারা ভালো করে আইডেন্টিফাই করতে পারবে, এবং সেই অনুযায়ী তারা ডিসিশন মেকিং গুলো করতে পারবে। তো যখন ভালো করে আইডেন্টিফাই করতে পারবে কাস্টমার নিড গুলো, বা ডাইভার্স কাস্টমারকে যখন আইডেন্টিফাই করতে পারবে, সেই অনুযায়ী তারা সেলসকে ইমপ্রুভ করতে পারবে, সেই অনুযায়ী তারা নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া দিতে পারবে। এইটা তাদের ইন্ডাস্ট্রির ভিতরে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে। আরেকটা হচ্ছে একটা টপ ম্যানেজমেন্টের জন্য এই যে ডাইভার্স ওয়ার্কফোর্সকে রিক্রুট করা, এটা আসলে একটা মোরাল এবং ইথিক্যাল বিষয়, একটা রাইট থিং টু ডু। আমি কারো প্রতি বায়াস না থেকে, কোনো পার্টিকুলার জেন্ডারের প্রতি বা পার্টিকুলার কোনো রেসের প্রতি বা পার্টিকুলার কোনো জেলার প্রতি বা পার্টিকুলার কোনো ব্যাকগ্রাউন্ডের প্রতি বায়াস না থেকে সবার জন্য ওপেন একটা সিস্টেম চালু করলাম আমার অর্গানাইজেশনের ভিতরে। তো এইটাই তো মোর মোরাল এবং ইথিক্যাল। তো আমরা এগুলো অলরেডি ডিসকাস করে ফেলছি। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমাদের এই ডাইভার্সিফিকেশনটা কেন দরকার হয়, সেটা হচ্ছে যে আহ, দেখা যাচ্ছে টোটাল পপুলেশনের মধ্যে, আহ, এটা ইউএস এর এক্সাম, বইয়ের ভিতরে ইউএস এর এক্সাম্পলটা আসছে আর কি। দেখা যাচ্ছে যে টোটাল পপুলেশনের ভিতরে একটা চেঞ্জ আছে। এটা যদি আমরা এভাবে দেখি, আহ, সেটা হচ্ছে 2018 সালের একটা ডাটা, আর হচ্ছে 2050 সালের একটা ডাটা এক্সপেক্টেড। তো হিসপানিক বলতে হচ্ছে যে আহ, কিছুটা হচ্ছে মেক্সিকান অরিজিন, বা আহ, আহ, বা হচ্ছে নেটিভ আমেরিকান, যারা এদেরকে আমরা হিসপ্যানিক বলতে পারি। তাহলে হিসপ্যানিক হচ্ছে অনলি 12%। এরপরে হচ্ছে যে 72% হচ্ছে হোয়াইট। তো মানে যারা নেটিভ আমেরিকান তারা কিন্তু হোয়াইট না। ব্যাপারটা অনেকটা ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে যে নেটিভ আমেরিকান যারা, এরা হোয়াইট না। এরা তাহলে হোয়াইট রেসটা কিভাবে আসলো? যখন ভাস্কো ডা গামা এটা আবিষ্কার করলো, যখন ইংল্যান্ড এসে আমেরিকাকে শাসন করলো, আহ, মানে গ্রেট ব্রিটেন যখন ইউএসএ কে শাসন করলো, তখন এই মানুষগুলো এসে এসে বসবাস শুরু করলো, তখন এই যে হোয়াইটের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকলো। আচ্ছা, তো সেইটা এখানে আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয়টা হচ্ছে যে আমাদের ফরেন বর্ন হচ্ছে যারা হচ্ছে যে দেশের বাইরে, মানে ফার্স্ট জেনারেশন ইউএস সিটিজেন বা ফার্স্ট জেনারেশন ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, যারা হচ্ছে তাদের জন্ম হচ্ছে ইউএস এর বাইরে, কিন্তু তারা আস্তে আস্তে ন্যাচারালাইজেশনের মাধ্যমে তারা সিটিজেন হচ্ছে। এরকম 2018 সালে হচ্ছে 14%, 2050 সালে এটা বেড়ে দেখা যাবে যে 19% হচ্ছে, এবং হোয়াইটের পার্সেন্টেজ কমতে থাকবে। কারণ দেখা যাচ্ছে বাইরে থেকে যারা আসতেছে তারা তো তাদের ডিফারেন্ট ট্যালেন্টের কারণে, সেটা ইউনিভার্সিটির পড়াশোনার জন্য হইতে পারে, বা ডিফারেন্ট ওয়ার্ক, তাদের ওয়ার্ক ক্যাপাবিলিটির কারণে হইতে পারে। তো দেখা যাচ্ছে তারা হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হোয়াইট না। তাহলে ডিফারেন্ট এই মানুষগুলা ইউএসএ তে এন্ট্রি করতেছে, তার মানে এটা ইনক্রিজ করতেছে, আর হোয়াইটের পরিমাণ ডিক্রিজ করতেছে। বাকি সবগুলো রেস যেমন হিসপ্যানিকও ইনক্রিজ করবে, যারা মেক্সিকান ওই সাইড থেকে আছে, 12 থেকে 29%, একটা গ্রেটার একটা রাইজ হবে। ব্ল্যাক পার্সেন্টেজও একটু বাড়বে, 12 থেকে 13%। এশিয়ান যারা আছে এরাও ইনক্রিজ করবে, প্রায় ডাবল হয়ে যাবে, 4% থেকে 9% হয়ে যাচ্ছে। আহ, আচ্ছা, এটা তো আমেরিকার পপুলেশনের কথা বলা হলো। আর একটা হচ্ছে টোটাল যে ওয়ার্ল্ড পপুলেশন, যেটা এইটাও দেখা যাচ্ছে যে চেঞ্জ হচ্ছে। ওয়ার্ল্ড পপুলেশনের ভিতরেও এখন একটা যেটা আগের একটা চ্যাপ্টারে ডিসকাস করা হচ্ছে, গ্লোবালাইজেশনের কারণে দেখা যাচ্ছে যে এক দেশের মানুষ এখন ডিফারেন্ট অন্যান্য দেশে যে জব করতে পারতেছে, বা এটা একটা ওপেন মার্কেট হয়ে যাচ্ছে। তো এখানে ওয়ার্ল্ড পপুলেশনের যে পার্সেন্টেজ, এটা মেল পার্সেন্টেজ, ফিমেল পার্সেন্টেজ হতে পারে, বা এডুকেটেড আনএডুকেটেড পার্সেন্টেজ, এর উপর ডিপেন্ড করেও একটা গ্লোবাল ওয়ার্কফোর্সের ভিতরে একটা চেঞ্জ চলে আসছে। আর এটা হচ্ছে এইজিং এর ব্যাপারে, মানুষ দেখা যাচ্ছে যে কোন রেঞ্জের পপুলেশন বেশি, বা ওয়ার্কফোর্স কোন রেঞ্জের কি পরিমাণ,
যারা অলরেডি কাজ করতেছিল তারা যেহেতু বয়স হয়ে যাচ্ছে, তো তাদের চিন্তাধারা একরকম থাকবে, আর নতুন জেনারেশন যারা আসবে তাদের চিন্তাধারা এক ধরনের আসবে। তো এর উপর ডিপেন্ড করেও একটা ওয়ার্ক ফোর্সের ভিতরে একটা চেঞ্জের একটা বিষয় থেকে যায়। তাহলে কি কি ধরনের ডাইভার্সিটি একটা ওয়ার্ক প্লেসের ভিতরে হইতে পারে? এইজের রেসপেক্টে একটা ডাইভার্সিটি হইতে পারে। একজন 50 বছরের অ্যাডাল্ট, সে যেভাবে চিন্তা করবে একজন 25 বছরের অ্যাডাল্ট যে মাত্র গ্রাজুয়েশন শেষ করে জব স্টার্ট করছে, দুইজনের 25 বছর গ্যাপ, তো তার মানে আলটিমেটলি এদের ভিতরে একটা জেনারেশন গ্যাপও চলে আসবে, এবং এদের চিন্তা ভাবনার ভিতরে একটা ডাইভার্সিফাইড চিন্তা ভাবনা থাকবে। একইভাবে জেন্ডারের রেসপেক্টে ডাইভার্সিটি তৈরি হয়, রেস এথনিসিটির রেসপেক্টে ডাইভার্সিটি তৈরি হয়। আহ, কারো কোনো ডিসেবিলিটি আছে কিনা, বা ফিজিক্যালি সে ডিসেবল কিনা অথবা মেন্টালি সে ডিসেবল কিনা, এর উপর রেসপেক্টেও একটা ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স হতে পারে। একইভাবে ডিফারেন্ট টাইপস অফ রিলিজন আছে ওয়ার্ল্ডের ভিতরে, তার উপরে ডিপেন্ড করে ডাইভার্সিটি হইতে পারে। এরপরে এলজিবিটি কিউ, এটা সাপোর্ট করে কি করে না এর উপর ডিপেন্ড করে একটা ডাইভার্সিটি হইতে পারে। এরপরে এছাড়াও আরো অন্যান্য ধরনের ডাইভার্সিটি এখানে থাকতে পারে। আহ, তো ডাইভার্স ওয়ার্কফোর্স ডাইভার্সিটির ক্ষেত্রে এইজ এবং জেন্ডার কিরকম ভাবে ইম্প্যাক্ট করে, সেটা হচ্ছে যে আমরা যে টাইটেল 7 এর কথা ইনিশিয়ালি যেটা ডিসকাস করলাম, সেটা হচ্ছে সিভিল রাইট অ্যাক্ট 1964। ওইখানে যেটা বলা হচ্ছে যে এইজ এর রেসপেক্টেড এমপ্লয়ীদেরকে ডিসক্রিমিনেট করা যাবে না। এইটা হচ্ছে আরেকটা একটা আছে যে এজ ডিসক্রিমিনেশন এমপ্লয়মেন্ট অ্যাক্ট 1967। তো এই দুইটা অ্যাক্টের রেসপেক্টে, এটা হচ্ছে এইজ ডিসক্রিমিনেশনের কথা বলা হয়েছে এই দুই অ্যাক্টের ভিতরেই। সেটা হচ্ছে যে এইজ এর রেসপেক্টে ডিসক্রিমিনেশন করা যাবে না। আমি শুধু এইভাবে বললাম যে আমি শুধু একজন কোন একটা জব পারফর্ম করার জন্য যে পরিমাণ তার ক্যাপাবিলিটি দরকার, সেটা একজন ইয়াং মানুষেরও থাকতে পারে, একজন বয়স্ক মানুষেরও থাকতে পারে। তো যে সবচেয়ে ভালো পারফর্ম করতে পারবে আমি তাকে রিক্রুট করব। এটা নেসেসারি না যে আমাকে ইয়াং যে তাকেই রিক্রুট করতে হবে, এরকম নেসেসারি না। আরেকটা হচ্ছে যে দেখা যায় যে যখন কোথাও লে অফ হয়, লে অফটা দেখা যাচ্ছে যারা বেশি এইজড এমপ্লয়ি তাদেরকে দেখা যাচ্ছে যে তাদের অনেক দিন থাকার কারণে তাদের বেতনের পরিমাণ বেশি থাকে। তো এইটা কোম্পানি একটা বার্ডেন মনে করে, নতুন এমপ্লয়ীদেরকে রিক্রুট করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটা কিন্তু একটা ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে। মানে আমি পুরানোদেরকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সে কিভাবে সার্ভাইভ করবে? নতুন একটা কোম্পানি সুইচ করা তো ডিফিকাল্ট। তো সে যদি জব পারফর্ম করতে পারে তাহলে এইজের কারণে তাকে যাতে বাদ না দেওয়া হয় তার রিটায়ারমেন্টের এইজের আগ পর্যন্ত। একইভাবে জেন্ডার এর ক্ষেত্রে এখন মোটামুটি 47% অফ উমেন হচ্ছে যে যারা কাজ করে তার 47% উইমেন, তার মানে 53% ইউএস এর ডাটা আর কি। তো আহ, তাহলে এই যে রেশিওটা মোটামুটি ইকুয়াল, সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাকোমোডেশনের ব্যবস্থা থাকতে হবে মেন এবং উইমেনদের জন্য, ইকুয়াল রাইট যাতে, বা তারা যাতে তাদের কমপ্লিট নেচার অনুযায়ী পারফর্ম করতে পারে, সেইটা এনশিওর করতে হবে। রেসের একটা বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে স্কিন কালার এর উপর, স্কিন কালারের উপর ডিপেন্ড করে, বা অ্যাসোসিয়েট ট্রেড উপর ডিপেন্ড করে, মিডল ইস্টার্ন বা হোয়াইট, বা হচ্ছে যে পিপল অফ ব্রাউন ব্রাউন স্কিন, এরকম করে ডিফারেন্ট রেসের উপর ডিপেন্ড করে হচ্ছে যে ডাইভার্সিফাইড হতে পারে, এবং তাদেরকেও এইভাবে অ্যাকোমোডেট করতে হবে। আরেকটা হতে পারে ডিফারেন্ট টাইপস অফ এথনিক ব্যাকগ্রাউন্ডের হতে পারে, সেটা হচ্ছে যে আহ, আমাদের দেশে যেরকম আমরা এইভাবে বলি যে পাহাড়ি এভাবে বলি, বা উপজাতি বলি, বা চাকমাদের কথা বলি, এই যে এটা একটা কি তাদের, এটা একটা কালচারাল, তাদের একটা ডিফারেন্ট কালচার আছে, কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে। তো দেখা যাচ্ছে ডিফারেন্ট এথনিসিটির মানুষকেও অ্যাকোমোডেট করতে হবে ওয়ার্ক প্লেসের ভিতরে। একইভাবে কোনো একটা মানুষ যদি ক্যাপাবল হয়, তাহলে তার ডিসেবিলিটি থাকার কারণে দেখা যাচ্ছে তাকে কাজ সে করতে পারবে না, এইটা করা যাবে না। কারণ অনেক ক্ষেত্রে স্টাডিতে দেখা গেছে যে নেসেসারি যারা কোনো একটা জবে যখন কোনো একজন ডিসেবল পার্সনকে রিক্রুট করা হয়, তো দেখা যায় যে একজন রেগুলার পার্সন যে পরিমাণ ছুটি নেয়, আর একজন ডিসেবল পার্সন তার শারীরিক অসুস্থতার কারণে ছুটি বেশি নেয়, এইটা কোনো স্টাডি দ্বারা প্রমাণিত না। বরং হচ্ছে যে দেখা যাচ্ছে যে তারা ইকুয়াল লেভেলের ফিজিক্যাল ডিসেবিলিটির কারণে যে ছুটি, বা সেটা দেখাচ্ছে এটা বেশি না। রেগুলার যে ছুটি সেটা তো দুইজন পার্সনের সমানভাবে ইকুয়াল ভাবে পাবে, দেখা যাচ্ছে তারা ওইটা ইউজ করে। রাদার দেখা যাচ্ছে যারা ডিসেবিলিটি আছে তাদের দেখা যাচ্ছে অ্যাবসেন্ট রেটটা
এমনি নর্মাল অন্যান্য কারণে দেখা যাচ্ছে অনেক সময় কমও থাকে। একইভাবে রিলিজনের ক্ষেত্রে আহ, দেখা যাচ্ছে যে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে কোনো কোনো ইন্টারভিউতে দেখা যাচ্ছে যে কিছু কিছু সিটিজেন বলতেছে যে নিউ ইয়র্ক সিটির মতো মেয়র একজন মুসলিম মেয়র হবে, এটা আমরা কোনোভাবে মেনেই নিতে পারি না। তো এই যে তাদের যে কনসেপ্টটা, এটা হচ্ছে রিলিজিয়নের বেস্ট বেস্ট তারা বায়াস। তো এইটা না হয় যে রিলিজনের বেস্ট কোনো বায়াসনেস থাকা যাবে না, সেটা যে রিলিজনের হোক না কেন তাকে সমান রাইট এনশিওর করতে হবে। তো এইখানে আরেকটু ডিটেলস বলা হয়েছে, সেটা হচ্ছে যে হায়ারিং পিপল উইথ ডিসেবিলিটি, এইটা মানুষ চিন্তা করে যে দেখা যাচ্ছে যে এমপ্লয়মেন্ট কস্টটা বেড়ে যাবে, প্রফিট কমে যাবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে তাদের সিক টাইম এবং সিক টাইম হচ্ছে আহ, মোটামুটি ইকুয়াল। এমপ্লয়ি উইথ ডিসেবিলিটি অ্যান্ড উইদাউট ডিসেবিলিটি তাদের সিক টাইম মোটামুটি ইকুয়াল। এবং ওয়ার্কার্স ডিসেবিলিটি এটা হচ্ছে তার প্রফিটের বা কম্পেনসেশন ক্ষেত্রে বা ইন্স্যুরেন্স ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট করে না। আরেকটা হচ্ছে যে দেখা যায় যে আরেকটা ভয় থাকে যে ওয়ার্কার্স ডিসেবিলিটি হচ্ছে যে তাদের জব স্কিল কম থাকবে, তারা ওইভাবে পারফর্ম করতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে যে কারেন্ট টেকনোলজির মাধ্যমে যে কোনো ধরনের ডিসেবিলিটি থাকুক না কেন, নতুন নতুন টেকনোলজি যেমন ইন্টারনেট, ভয়েস রিকগনিশন, তার মানে কেউ যদি কানে নাও শুনতে পারে, সে হয়তো ওই টেকনোলজির মাধ্যমে ইউজ করে সে দেখা যাচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ একটা অটোমেটিক ভাবে ট্রান্সক্রিপ্ট করে সে ওইটাকে কমান্ড বুঝতে পারে এবং সেই অনুযায়ী সে তা পারফর্ম করতে পারে। তো ইভেন যারা যে কানে শোনে না তাকে দিয়েও টিমে কাজ করানো পসিবল, এবং এইটার কারণে পারফরমেন্সের কোনো কম বেশি হয় না। আবার একটা হচ্ছে যে আনসার্টেনিটি ওভার হাউ টু টেক দ্য পটেনশিয়াল ডিসিপ্লিন অ্যাকশন উইথ এ ওয়ার্কার উইথ ডিসেবিলিটি। অনেক সময় চিন্তা হয় যে কোনো একটা ইনসিডেন্ট হলে, এখন যদি কোনো একজন ডিসেবল পার্সন হয়, সেক্ষেত্রে আহ, তাকে হয়তো পানিশমেন্ট দিলে এটা মানুষ কি বলবে বা এই ধরনের আসলে ব্যাপারটা এরকম না। রুলস সবার জন্যই সমান। কোনো একজন ডিসেবল পার্সন অথবা যার ডিসেবিলিটি নাই, দুইজনকে সমানভাবে ইকুয়াল ভাবে ট্রিট করতে হবে। কোনো একটা ইনসিডেন্ট ঘটলে তারও যে শাস্তি হবে, যে ডিসেবল তারও সমানভাবে শাস্তি হবে, এভাবে করে একটা প্র্যাকটিস তৈরি করতে হবে। যখন এক্সট্রা কোনো ফেভার দেওয়া হবে, তখন এইটা দ্বারা ইন্ডিকেট করবে যে তাকে হচ্ছে যে এক্সট্রা ফেভার দেওয়া হচ্ছে, তখন এটাকে বার্ডেন মনে হবে। তো এক্সট্রা ফেভার দিলেই মনে এইটা একটা হাই কস্ট মনে হবে, তখন হচ্ছে যে আহ, এইটা ওই ওই ডাইভার্সিটি এনশিওর হবে না, দেখা যাবে যে পরবর্তী রিক্রুটমেন্ট হচ্ছে না। তো এই কারণে রিয়েলিটি হচ্ছে মোস্ট ওয়ার্কার যাদের ডিসেবিলিটি আছে, তাদের দেখা যাচ্ছে এই ধরনের কোনো অ্যাকোমোডেশন, এক্সট্রা কোনো অ্যাকোমোডেশন দরকার হয় না। আর যেটা যে ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আছে দরকার হয়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে $500 বা তার চেয়ে লেস অ্যামাউন্টের পেমেন্ট করলেই এটা এনাফ হয়। আহ, এরপর হচ্ছে যে এইটা পুরো পৃথিবীর ভিতরেই এটা হচ্ছে হিউম্যান মানুষজন এইটার আহ, আসলে ডিসকাশনে আমাদের ভিতরে থাকা দরকার। এটা আমি যদি না জানি, সেক্ষেত্রে আমার কি করা উচিত বা কি করা উচিত না এটা বোঝা যাবে না। তো যারা অলরেডি এইভাবে অলরেডি এক্সপ্রেস করছে যে আমার কোনো একটা সেক্সুয়াল ওরিয়েন্টেশন আছে, যেটা হচ্ছে আমার জেন্ডার আইডেন্টিটি থেকে ডিফারেন্ট, এইটা গড গিফটেড, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত ট্রান্সজেন্ডার হইতে পারে, এটা একটা বিষয়। আর একটা হইতে পারে যে এলজিবিটি কিউ মুভমেন্ট, যেটা সেটা হচ্ছে যে তারা ফিজিক্যালি একরকম কিন্তু মেন্টালি তারা ফিল করে, ওরিয়েন্টেড ফিল করে অন্যরকম। তারা হয়তো ফিজিক্যালি ছেলে, বাট সে ফিল করে যে তার এইটাও আসলে ডিফাইন করাটা ডিফিকাল্ট। ধরো পিঙ্ক কালারটা হচ্ছে মেয়েদের কালার, পিঙ্ক কালারটা ছেলেদের কালার না। এইটা তো মানুষের একটা সোসাইটি এইটাকে ইমপ্লিমেন্ট করছে। তাহলে আসলে সে যে মেয়েদের মতো ফিল করে, এইটা যে মেয়েদের মতো ফিলিংস, এইটাই তো আসলে একটা সোসাইটি ডিফাইন করে দিছে যে মেয়েরা এই কাজগুলো করতে পারবে, ছেলেরা এইগুলো। তো এইটাই একটু কনফিউজিং ব্যাপার সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা। বাদ বাকি হচ্ছে কেউ কারো যদি এরকম কোন একটা ওরিয়েন্টেশন থাকে বা সে যদি এটাকে এক্সপ্রেস করে, আহ, তার বিরুদ্ধে এরকম কোনো মারামারি হামলা হামলা এরকম করা যাবে না, বা তার রেসপেক্টে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। এটা হচ্ছে মূল এটা এরকম কনসেপ্ট হইতে পারে যে আমি আমার নিজের জন্য হয়তো ওইটাকে প্রেফার করি না, বাকি অন্য কেউ যদি সে ওইভাবে থাকতে চায়, আমি আই শুড নট বদার বাই হিম, আর আই শুড নট ইম্পোজ এনিথিং অন হিম অর হার। যে যার লাইফ নিয়ে থাকবে, আমি হচ্ছে যে সহ অবস্থানে থাকবো, এইটাকে আমি জোর করে আহ, তার উপর কোনো কিছু ইম্পোজ করে দিব না। বাকি হচ্ছে সোসাইটির ভিতরে আমরা কোনো একটা সচেতনতা তৈরি করার জন্য সেটা তো হইতেই পারে। বাকি যে অলরেডি এক ধরনের ডিফারেন্টলি ওরিয়েন্টেড,
তাকে মোটিভেট করে মোটিভেট করা যাইতে পারে, বা তাকে ইনক্লুশন করার জন্য কি করা যায়, বা তার সে যাতে এইটাকে আরেকটু ক্লিয়ার হয় আমার সোসাইটির রেসপেক্টে, সেভাবে ইনক্লুশনের মাধ্যমে তাদেরকে ইনক্লুড করা যাইতে পারে। একটা হচ্ছে যে আদার টাইপস অফ ডাইভার্সিটি, যেগুলো আলোচনা করা হলো, এছাড়া অন্যান্য টাইপের ডাইভার্সিটির বিষয় থাকতে পারে। সেইগুলোকেও আমরা যেগুলো এর ভিতরে ডিসকাশনে নাই, সেগুলোকেও আমরা ওয়ার্ক প্লেসে কিভাবে অ্যাকোমোডেট করা যায় এই ব্যাপারে টপ ম্যানেজমেন্টকে ওপেন থাকতে হবে, এবং সেগুলোও তারা কনসিডার করবে। আচ্ছা, ডাইভার্সিটির ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যে বায়াস আর একটা হচ্ছে প্রিজুডিউস। বায়াস জিনিসটা হচ্ছে যে সাপোজ বললাম যে এইখানে রিক্রুটমেন্ট হইলে আমি বুটেক্স ছাড়া অন্য কাউকে নিব না, তো এইটা একটা বায়াসনেস। তো ডাইভার্সিটিফাইড ডাইভার্সিটি যদি আমি মেনটেন করতে চাই, তাহলে এই বায়াসনেস থাকা যাবে না। আরেকটা হচ্ছে যে প্রিজিডিউস, যেটা যে অলরেডি এরকম একটা চিন্তা করে যে আমি যেটা বিলিভ করি, বা আমার যে অপিনিয়ন বা আমার যে জাজমেন্ট, এইটাই ভালো বা এইটাই ঠিক। এবং দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম বলে মানুষ, খুবই খারাপ একটা জিনিস বিএনসিসি বলে যে এই জেলার মানুষজন যারা তারা হচ্ছে যে ভালো না, বা তাদের ভিতরে ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম থাকে। তো এই যে কথাটা, এইটা আসলে প্রিজিডিউস টাইপের কথা আর কি, যে তাদেরকে ছোট করা হচ্ছে অথবা কাউকে বড় করা হচ্ছে, এরকম করা যাবে না। রেদার সব জায়গার ভিতরেই ভালো খারাপ আছে। তো কোনো একটা রেসপেক্টে বায়াসড হওয়া যাবে না, বা প্রিজিডিউস এটাও প্রকাশ করা যাবে না। একইভাবে কোনো একটা গ্রুপ অথবা কোনো একটা পার্সনের প্রতি একটা স্টিরিওটাইপ থাকতে পারে যে এই মানুষটা তো এরকম। তো এরকম স্টিরিওটাইপও থাকা যাবে না। উম, মানুষজন এক একজনের এক এক রকম তার ভিতরকার বৈশিষ্ট্য থাকবে, এবং সেইটা দিয়েই সে ওয়ার্ক প্লেসের ভিতর পারফর্ম করতে পারবে। তো এই ডিফারেন্ট টাইপস অফ কোনো স্টিরিওটাইপের উপর ডিপেন্ড করে কোনো এরকম ডিসিশন নেওয়া যাবে না, বা ডিসক্রিমিনেশন করা যাবে না। আরেকটা হচ্ছে যে ওই যে ডিসক্রিমিনেশনটা অলরেডি বলছে যে কোনো একটা পার্টিকুলার বায়াস বা প্রিজুডিস থাকার কারণে এই ডিসক্রিমিনেশনটাকে ইনিশিয়েট করা যাবে না। কি 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 ধরনের ডিসক্রিমিনেশন হইতে পারে, একটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ ডিসক্রিমিনেটরি পলিসি হইতে পারে। সেটা হচ্ছে যে আহ, এমন ভাবে একটা রুলস করে দেওয়া হলো যে সার্টেন গ্রুপ অফ পিপল শুধুমাত্র প্রমোশন পাবে, বা কোনো একটা রোলসের জন্য সিলেক্ট হবে, অন্যরা সিলেক্ট হবে না। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে লে অফের ক্ষেত্রে ওল্ড ওয়ার্কারদের, ওল্ডার ওয়ার্কার যারা আছে তাদেরকে দেখা যাচ্ছে যে টার্গেট করা হচ্ছে, কারণ হচ্ছে তাদের পেমেন্টটা হাই বা তাদের বেনিফিট গুলো লুক্রেটিভ হয়। তো এইটা একটা ডিসক্রিমিনেশন, এরকম করা যাবে না। যাদের পারফরমেন্স খারাপ তাদেরকে লে অফ করা যেতে পারে, এটা এইজের রেসপেক্টে না আর কি। একইভাবে দেখা যাচ্ছে যে আহ, আমরা ডিফারেন্ট টাইপস অফ পত্রপত্রিকা নিউজ পড়ি বা চ্যানেলে ডিফারেন্ট ডকুমেন্টারি দেখি যে মিডিয়া জগতে বা ডিফারেন্ট অফিস এনভায়রনমেন্ট এরকম হয় যে প্রমোশনের জন্য বা কোনো রিক্রুটমেন্টের জন্য দেখা যাচ্ছে যে এরকম সেক্সুয়াল অ্যাডভান্সমেন্ট নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এইটা করা যাবে না। একইভাবে হচ্ছে যে আহ, আহ, কাউকে এরকম বুলিং করা হলো বা থ্রেট দেওয়া হলো কোনো স্পেসিফিক মানুষকে বা স্পেসিফিক পিপলকে, স্পেসিফিক গ্রুপকে, এটাও করা যাবে না। তো এটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ডিসক্রিমিনেশন। এরপর দেখা যায় যে আমরা ডিফারেন্ট নাম ধরে ডাকি বা ডিফারেন্ট টাইপস অফ জোকস করি যে এ তো এরকম। তো এরকম মকারি করা যাবে না, বা কাউকে ইনসাল্ট করা যাবে না। একইভাবে কোনো একটা পার্টিকুলার অফিসের একটা প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামের ভিতরে কোনো একটা ডিপার্টমেন্টকে ডাকলাম না, সবাইকে ডাকছি, শুধু একটা ডিপার্টমেন্টকে ডাকলাম না। তো এইটাকে এক্সক্লুশন করা হচ্ছে। তো এরকম সোশ্যাল ইভেন্ট থেকে বা জব অপরচুনিটি থেকে এরকম এক্সক্লুড করা যাবে না। আর একটা হচ্ছে ইনসিভিলিটি, কাউকে এরকম খারাপ বিহেভ করা বা ইনহিউম্যান বিহেভ করা, এগুলো করা যাবে না। সবাইকে হিউম্যানলি ট্রিট করতে হবে, এবং সবাইকে ইকুয়াল রাইট এনশিওর করার চেষ্টা করতে হবে। একটা মজার কনসেপ্ট, সেটা হচ্ছে গ্লাস সিলিং। গ্লাস সিলিংটা হচ্ছে যে আহ, ও- মানে ফিমেলদের অথবা মাইনরিটিদের, এদের দেখা যাচ্ছে যে টপ ম্যানেজমেন্ট পজিশন গুলোতে সাধারণত মাইনরিটি এবং ফিমেল এদের পরিমাণ কম থাকে। টপ ম্যানেজমেন্ট এখনো এটা পুরো ওয়ার্ল্ডের ভিতরে এরকম, যদিও এক এক দেশের এই পার্সেন্টেজটা হয়তো ডিফারেন্ট, বাট এখনো এটা আছে। তো এইটা তো গ্লাস সিলিং বলতে কি, মানে এটা ধরো ক্লিয়ার, একদিক থেকে আরেকদিক দেখা যায়, মানে এটা পরিষ্কার বোঝা যায়, কিন্তু কোথাও রিটেন না বা এরকম কিছু না। তো এইটা হচ্ছে যারা ডিসিশন মেকার থাকবে বা যারা টপ ম্যানেজমেন্ট থাকবে, যারা ওনার থাকবে,
তাদের এই জিনিসটাকে লক্ষ্য করা দরকার, যাতে এরকম কোনো সিলিং না থাকে, যাতে ম্যান অ্যান্ড উম্যান বা যারা বেশি মেজরিটি এবং মাইনরিটি যাতে সমানভাবে পার্টিসিপেট করতে পারে, এটাকে এনশিওর করতে হবে। আচ্ছা, লিগাল অ্যাসপেক্ট অফ দ্য ওয়ার্কপ্লেস ডাইভার্সিটি, সেটা হচ্ছে যে আহ, এই ডাইভার্সিটি এনশিওর করার জন্য সেটা হচ্ছে যে লিগাল কি কি বিষয় হইতে পারে। যেমন হচ্ছে যে আহ, এই ডাইভার্সিটি প্রমোশনের জন্য দেখা যাচ্ছে যে এরকম যদি এক্সাম্পল বলি যে একজন বাংলাদেশ পাসপোর্ট, এ এ যদি বাংলাদেশ পাসপোর্ট ধরে কোনো একজন ব্যক্তি যদি সৌদি আরবের কোনো একটা ভার্সিটিতে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে, সেই একই পোস্টের জন্য যদি একজন আমেরিকান সিটিজেন অ্যাপ্লাই করে, দেখা যায় হয়তো তাদের স্যালারি রেঞ্জটা ডিফারেন্ট। তাহলে এইটা কিন্তু একটা ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে আর কি। তো এইটা একটা পে, যেহেতু স্যালারি ডিফারেন্স হচ্ছে, তার মানে এটাকে আমরা পে ইন ইকুয়ালিটি বলতে পারি। তাহলে পে ইন ইকুয়ালিটি যখন হবে, তো এটা একটা কিন্তু লিগ্যাল আসপেক্ট, আমাকে কেন স্যালারি কম দেওয়া হচ্ছে। তো এই ধরনের আরো ল গুলো থাকতে পারে, ল এর মাধ্যমে এটাকে এনশিওর করা যাতে ওয়ার্ক প্লেস ডাইভার্সিটি হয় এবং সবার জন্য ইকুয়াল রাইট এনশিওর করা হয়। অলরেডি এটা বলা হয়েছে, এখানে কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। 2017 সালের ডাটা অনুযায়ী সেটা হচ্ছে যে 82% একজন ছেলে যদি 100 টাকা পায়, দেখা যাচ্ছে সেম জবে কোনো একটা ফিমেলকে রিক্রুট করা হলে দেখা যাচ্ছে যে তাকে 82 টাকা দিয়ে তাকে স্যালারি দেওয়া হচ্ছে। সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে এইটা টপ ম্যানেজমেন্টে আরো বেশি। একজন একজন টপ ম্যানেজমেন্ট সিইও যদি একজন মেল হয় ফিমেল হয়, দুইজনের ভিতরে দেখা যাচ্ছে স্যালারির ভিতরে একটা ডিফারেন্স থাকে। যদিও কারেন্ট নিউ জেনারেশনের ক্ষেত্রে বা নতুন জেনারেশনের ক্ষেত্রে এই গ্যাপটা অনেকটা কম, মানে ইয়াঙ্গার উইমেন যারা আছে বা ইয়াং মেন যারা আছে, নতুন এন্ট্রি লেভেলের জবের ক্ষেত্রে এই ডিফারেন্সটা হয়তো কম হয়। আচ্ছা, ওয়ার্ক প্লেস ডাইভার্সিটিকে এনশিওর করার জন্য কি কি ইনিশিয়েটিভ নেওয়া যাইতে পারে? একটা হচ্ছে যে কেউ কেউ এই ডাইভার্সিটি, কোনো কোনো অর্গানাইজেশন আছে যারা এই ডাইভার্সিটিকে ভালোভাবে মেনটেন করতে পারে। তারা কি করে, তারা দেখা যায় যে এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেয়। তারা হচ্ছে যে এইটাকে একটা অ্যাওয়ারনেস তৈরি করে ট্রেনিং এর মাধ্যমে, যার ফলে এই ডাইভার্সিটি একটা ট্রেনিং যখন তারা পায়, তাদের এই কনসেপ্টটা ডেভেলপ করে, তখন তারা এটা রিয়েলাইজ করে যে তাদের টিমের ভিতরে ডাইভার্সিফাইড পপুলেশন আছে এবং এই বেনিফিটটা তারা নেয়, এবং এইটার কারণে দেখা যায় তাদের পারফরমেন্স ভালো থাকে। তাহলে এইটার দ্বারা কি কি করতে হবে? একটা হচ্ছে যে টপ ম্যানেজমেন্টের কমিটমেন্ট থাকতে হবে যে তারা ওয়ার্ক প্লেসের মধ্যে ডাইভার্সিটি এনশিওর করবে। তারা এটাকে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর পর মনিটরিং করবে, ট্রেনিং এর ব্যবস্থা করবে। এছাড়া এমপ্লয়ি রিসোর্স গ্রুপ থাকবে, যে এরকম যারা ডাইভার্সিফাইড মানুষজন থাকবে তাদেরকে কিভাবে, এটা এফিনিটি গ্রুপ হইতে পারে, আহ, বা এরকম একই ধরনের মানুষদের গ্রুপ হইতে পারে। যেমন হচ্ছে যে উম, এভাবে যদি বলি বুটেক্স বিজনেস ক্লাব, এটা একটা ক্লাব। তো একইভাবে বুটেক্সের স্টুডেন্টই সবাই, এর ভিতরে আবার আলাদা আলাদা ক্লাব যে তৈরি হচ্ছে। তো এইটা একই ধরনের চিন্তাধারার মানুষজনকে নিয়ে একটা ক্লাব তৈরি হচ্ছে। বা আর্টেক্স, এটা একই ধরনের যারা আর্ট রিলেটেড জিনিসগুলোকে পছন্দ করে। অথবা আমরা 71 সাংস্কৃতিক গুলো এরকম হইতে পারে। তো এই ডিফারেন্ট টাইপস অফ ক্লাব গুলো বা একই ধরনের চিন্তাধারার মানুষগুলো মিলে ছোট ছোট অ্যাফিনিটি গ্রুপ তৈরি করতেছে। তারপরে এরকম এমপ্লয়ি রিসোর্স গ্রুপ হইতে পারে। এটার মাধ্যমে তারা ডাইভার্সিফাইড মানুষজন দেখা যাচ্ছে যে তারা একটা প্ল্যাটফর্ম পায় কথা বলার জন্য। তাহলে টপ ম্যানেজমেন্ট যারা, তারা কমিটেড থাকতে হবে। এরপর তারা মেন্টরিং করবে। আচ্ছা, মেন্টরিং এর ক্ষেত্রে হচ্ছে নতুন যারা এই ডাইভার্সিটি এই ইনিশিয়েটিভের ভিতরে যারা মেন্টর থাকবে এবং প্রোটেজি থাকবে। প্রোটেজি মানে হচ্ছে উম, আহ, যারা হচ্ছে এই আইডিয়া সম্পর্কে, এই ধারণাটা তাদের কাছে নতুন, এরকম একজন যার এইটা সম্পর্কে তার এই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, কিভাবে ডাইভার্সিটি এনশিওর করে, এই এরকম জোড়া মিলানো হবে যারা হচ্ছে মেন্টরের কাছ থেকে অ্যাডভাইস নিবে আর কি। এরপর হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে। আহ, তারা কিভাবে এরকম ডাইভার্সিটি মানুষের সাথে টিমে কিভাবে কাজ করবে, এটা ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে। রিসার্চ গ্রুপের কথা অলরেডি বলা হলো। উম, একটা হচ্ছে যে কি কি কারণে ডাইভার্সিটি আমাদের, এরকম যদি বলি যে কোন একটা পলিটিক্যাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে বা
দেশের পলিটিক্স হতে পারে, বা ভিতরের একটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে হতে পারে, বা কোনো একটা ফ্যাক্টরির ভিতরে ডিফারেন্ট টাইপস অফ পলিটিক্স হয়। তো এই পলিটিক্স ভিতরে যে আহ, যখন ডাইভার্সিফাইড মানুষজন থাকবে, তখন এইটা কি আহ, যে ডাইভার্সিফাইড মানুষ থাকলে অর্গানাইজেশনের যে কমন গোল থাকে, সেটা অ্যাচিভ করা কি ডিফিকাল্ট হয় নাকি ডিফিকাল্ট হয় না? একইভাবে আহ, একটা কোনো একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট রুলস তৈরি আছে, সেই রুলস বা একটা নির্দিষ্ট প্র্যাকটিস তৈরি আছে, সেখানে ডাইভার্সিটিকে ইনক্লুড করা, এইটা কি অনেক বেশি ডিফিকাল্ট কিনা? একইভাবে আহ, যে ভালো কাজ করবে তাকে রিওয়ার্ড দেওয়া হবে, এই রিওয়ার্ডিং মেরিটের বেস করে দেখা যাচ্ছে যে ডাইভার্সিটি আর এইটা হচ্ছে যে আহ, মানে উল্টা কিনা, একটা একটাকে হিন্ডার করে কিনা। এইটাই ছিল মোটামুটি ডাইভার্সিটি অ্যান্ড ম্যানেজিং ডাইভার্সিটির চ্যাপ্টারটা। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে চ্যাপ্টার 7, ম্যানেজিং চেঞ্জ অ্যান্ড ডিসরাপটিভ ইনোভেশন। চেঞ্জের ক্ষেত্রে একটা কথা খুব একটা আহ, সবাই এই কথাটাকে বলে, যখনই চেঞ্জ রিলেটেড কোনো আলোচনা হয়, তখনই মানুষ এই কথাটাকে বলে যে পৃথিবীর ভিতরে only thing that is constant, the only thing which is constant, that is change। মানে চেঞ্জ ছাড়া আর এই চেঞ্জ বিষয়টাই হচ্ছে কনস্ট্যান্ট, আর বাকি সবকিছুই হচ্ছে পরিবর্তনশীল। খুব ইন্টারেস্টিং কথাটা। তো তাহলে অর্গানাইজেশন চেঞ্জ বলতে কি কি বোঝা যাইতে পারে? একটা অর্গানাইজেশনের ভিতরে নতুন একজন এমপ্লয়িকে রিক্রুট করা হলো, বা একটা টিমকে রিক্রুট করা হলো, একটা নতুন ডিপার্টমেন্ট ইনিশিয়েট করা হলো, বা নতুন একটা স্ট্রাকচার হলো, নতুন একটা মেশিন আসলো, নতুন একটা টেকনোলজি আসলো, এই সবকিছুই হচ্ছে অর্গানাইজেশনাল চেঞ্জ। চেঞ্জ এজেন্ট কাকে বলবো? যে যে এই কোনো একটা চেঞ্জ হওয়ার জন্য, একটা মানুষের চেঞ্জ, স্ট্রাকচার চেঞ্জ, টেকনোলজি চেঞ্জ, এইগুলো হওয়ার জন্য যে এইটাকে কাজটা করে, সেটাকে তাকে বলা হচ্ছে চেঞ্জ এজেন্ট। চেঞ্জ এজেন্টের কাজ হচ্ছে এই চেঞ্জটাকে ম্যানেজ করা এবং চেঞ্জ প্রসেসটাকে মনিটরিং করা। আচ্ছা, ভুকা এটা হচ্ছে ভোলাটিলিটি, আনসার্টেনিটি, কমপ্লেক্সিটি অ্যান্ড অ্যাম্বিগুইটি। দেখা যাচ্ছে যে আহ, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা এখানেই লেখা, ইন টুডেস ওয়ার্ল্ড চেঞ্জ ইজ অনলি কনস্ট্যান্ট। তো দেখা যাচ্ছে যে ম্যানেজাররা সবসময় এই চেঞ্জটাকে এক্সপিরিয়েন্স করে, বা চেঞ্জটাকে সে দেখতে পায়। তার কারণ হচ্ছে আমাদের বিজনেস ইনভায়রনমেন্ট হচ্ছে ভোলাটাইল, বিজনেস ইনভায়রনমেন্ট হচ্ছে আনসার্টেন, বিজনেস ইনভায়রনমেন্ট হচ্ছে কমপ্লেক্স, ফিউচার ডিসিশনের ভিতরে অনেক অ্যাম্বিগুইটি থাকে। তো এই সমস্ত জিনিসের কারণে দেখা যাচ্ছে চেঞ্জ ইজ নেসেসারি। আর চেঞ্জ গুলোকে কিভাবে ম্যানেজাররা এইটাকে ম্যানেজ করবে, অথবা কিভাবে ম্যানেজাররা এইটাকে অ্যাড্রেস করবে, সেটাকে আমরা বলতেছি চেঞ্জ ম্যানেজমেন্ট। এই আজকালকার দিনে এখানে চেঞ্জ ম্যানেজমেন্ট বা এই হাউ টু ম্যানেজিং চেঞ্জ, এইটা একটা চ্যাপ্টার হিসেবে পড়ানো হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্টের ভিতরে আলাদা সার্টিফাইড কোর্সই আছে, বা ডিফারেন্ট অর্গানাইজেশনের ভিতরে ডিফারেন্ট পজিশনই এখন ক্রিয়েট হচ্ছে, যে চেঞ্জ ম্যানেজার। আমি এরকম একটা এরকম অ্যাফিনিটি গ্রুপের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম, সেখানে পরিচিত হয়েছিল তার হচ্ছে এরকম ডেজিগনেশনটা এরকম চেঞ্জ ম্যানেজার। সে হচ্ছে যে কোনো একটা ওই অর্গানাইজেশনের ভিতরে কোনো একটা চেঞ্জ হইলে সেটাকে কিভাবে ইনিশিয়েট করবে বা কিভাবে এস্টাবলিশ করবে, এইটাই হচ্ছে তার কাজ। তো কেন চেঞ্জ লাগে? কিছু ইন্টারনাল ফোর্স থাকতে পারে, বা ইন্টারনাল ফ্যাক্টর থাকতে পারে, এক্সটার্নাল ফ্যাক্টরও কিছু থাকতে পারে। একটা হচ্ছে যে কনজিউমাররা, কনজিউমারদের নিড এবং ওয়ান্ট, এটা চেঞ্জ হয়। এটা এইভাবে যদি বলি যে দেখা যায় যে প্রিভিয়াস, যারা আগের মানুষজন বা এইজ মানুষজন, তারা দেখা যেত যে অনেক দূর হাঁটতেও তাদের কোনো প্রবলেম নাই। দেখা যাচ্ছে অনেক মাইলের পর মাইল তারা হেঁটে এক জায়গা থেকে আরেক যাইতো, কারণ ওইটা তাদের একটা প্র্যাকটিস ছিল বা হ্যাবিট ছিল। বাট কারেন্ট মানুষজন এইখান থেকে অল্প একটু যেতে হইলেও তারা এখন রিক্সায় যায়, গাড়িতে যায়, বা কোনো একটা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে যায়। তাহলে এই মানুষের একটা নিড এবং ওয়ান্ট, এইটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় কনজিউমারদের। এটা হচ্ছে একটা এক্সটার্নাল চেঞ্জ। আর একটা হতে পারে যেমন গভর্নমেন্ট কোনো রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ হলো, তাহলে সেইটাকে অ্যাডাপ্ট করতে হলে আমার অর্গানাইজেশনের ভিতরে কিছু চেঞ্জ লাগতে পারে। একইভাবে
নতুন কোনো একটা টেকনোলজি আসলো, যেমন কোভিড এর কথা যদি বলি, এর আগে সব ইন পার্সন ক্লাস ছিল, এটাই ছিল নর্মাল। কোভিড এর পরে দেখা যাচ্ছে এরকম অনলাইন ক্লাস, বা জুমে ক্লাস, গুগল মিটের ক্লাস, অথবা হচ্ছে গুগল ক্লাসরুম, এগুলো অনেক বেশি পপুলার হইতে থাকলো, বা এইটাকেই একটা নিউ নর্মাল লাইফ হয়ে গেল। বা ইকোনমিক্যাল কোনো যদি শিফটিং হয়, দেখা যাচ্ছে যে ইনফ্লেশন হয়ে যাচ্ছে, তখন প্রাইস বেড়ে যাচ্ছে, বা কোথাও র মেটেরিয়াল কস্ট বেড়ে যাচ্ছে, এই সব কিছুকে অ্যাড্রেস করার জন্য যে সিস্টেমের ভিতরে যেটা ইম্প্যাক্টটা পড়ে, সেটাকে আমরা বলতেছি এক্সটার্নাল ইম্প্যাক্ট বা এক্সটার্নাল ফোর্স, যেটার কারণে চেঞ্জটা করতে হয়। ইন্টারনাল কিছু চেঞ্জ হতে পারে, যেমন টপ ম্যানেজমেন্ট থেকে নতুন কিছু স্ট্র্যাটেজি নিল, বা যারা ওয়ার্ক ফোর্সের ভিতরে আছে নতুন একজনকে রিক্রুট করলো, বা একটা নতুন টিমকে রিক্রুট করলো, এটা হচ্ছে ইন্টারনাল চেঞ্জ। বা নতুন একটা ইকুইপমেন্ট কিনলো, বা এমপ্লয়ীদের অ্যাটিটিউড কিরকম হবে, আগে লাঞ্চ ব্রেক দেওয়া হতো না, এখন লাঞ্চ ব্রেক দেওয়া হচ্ছে, এটা একটা চেঞ্জ। বা আগে লাঞ্চ ব্রেক 30 মিনিটস পেতে, এখন 1 আওয়ার পাচ্ছে, তো এটা একটা চেঞ্জ। বা আগে হচ্ছে সবাই একই সময় লাঞ্চে যায়, তো এখন একটা শিফট হচ্ছে যে 12টা থেকে 1টা যায়, একটা শিফট 1টা থেকে 2টা যায়, এরকম, তো এইটা একটা চেঞ্জ। তাহলে ইন্টারনাল কোনো ডিসিশনের মাধ্যমে যদি হয় চেঞ্জটা, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল ফোর্স। আর এক্সটার্নাল মাধ্যমে চেঞ্জ হলো, সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। এগুলো অলরেডি তাহলে আমরা ডিসকাস করে ফেললাম, এক্সটার্নাল এবং ইন্টারনাল ফোর্স গুলো। আচ্ছা, দুই ধরনের চেঞ্জের ক্ষেত্রে দুইটা মেটাফোর বলে, একটাকে বলা হচ্ছে কাম ওয়াটার, আর একটা হচ্ছে বলে হোয়াইট ওয়াটার র্যাপিড মেটাফোর। আচ্ছা, কাম ওয়াটার মেটাফোরটা হচ্ছে, আহ, তার মানে এরকম যদি বলি, নদীর পানি শান্ত থাকলে কি হয়, আর নদীতে যে ঝড় ওঠে তাহলে কি হয়, এটা হচ্ছে জাস্ট লিটারাল মিনিং, যেটা এইটার সাথে এই কনসেপ্টটা মিলানো আর কি। একটা হচ্ছে যে বিজনেস এনভায়রনমেন্টটা মোটামুটি ফিক্সড বা একটা স্টেবল, তো এই স্টেবল অবস্থাটাকে আনফ্রিজ করবো, মানে হচ্ছে কি, যেহেতু কাম এনভায়রনমেন্ট বা কাম ওয়াটার মেটাফোর, এটা মানে কারেন্ট যে অবস্থাটা আছে সেটাকে আমরা আনফ্রিজ করব, মানে হচ্ছে ওইটাকে চেঞ্জ করতে চাবো। চেঞ্জ করে গিয়ে নতুন একটা স্টেটে নিয়ে যাব, বা নতুন একটা প্র্যাকটিস শুরু করব, এবং সেই অবস্থাটাকে আবার রিফ্রিজ করব। তার মানে হচ্ছে সেই স্টেটটাকে আমরা নিউ নর্মাল করে ফেলবো। এইটাকে বলা হচ্ছে কাম ওয়াটার মেটাফোর। তাহলে আনফ্রিজিং অবস্থা থেকে চেঞ্জ করে আমরা একটা রিফ্রিজিং করতেছি। এটা হচ্ছে তিনটা স্টেপ। এটা হচ্ছে এই যে কাম ওয়াটার মেটাফোর, যেটা এটা হচ্ছে কার্ট লিউইন, যেটা উনি এই প্রসেসটাকে বলছে। আর এটা হচ্ছে হোয়াইট ওয়াটার র্যাপিড মেটাফোর। সেটা হচ্ছে যে কোন একটা বিজনেস এনভায়রনমেন্ট যখন ইনস্টেবল হয় বা স্টেবিলিটি যত কম থাকে, যখন ফিউচারকে আমরা প্রেডিক্ট করতে পারি না, তখন ম্যানেজারদের দেখা যাচ্ছে যে এই বিজনেস এনভায়রনমেন্টটা চেঞ্জ হওয়ার সাথে সাথে ম্যানেজাররা দেখা যাচ্ছে এই চেঞ্জ গুলাকে কন্টিনিউয়াসলি অ্যাডাপ্ট করে, এবং এই চেঞ্জটা যদি সে অ্যাডাপ্ট না করে, তাহলে দেখা যায় যে মার্কেটে টিকে থাকাই মুশকিল হয়ে যায়। যেমন আমরা এই এক্সাম্পলটা দেখি অনেকটা নোকিয়ার সময়। একটা সময় নোকিয়া N93, N94, N95, এই ফোনগুলো অনেক পপুলার ছিল, তখন হাই এন্ডের ফোন বলতেই এই ফোনগুলোকে বোঝা যেত। কিন্তু আস্তে আস্তে এই যে অ্যান্ড্রয়েড ফোনের যখন অ্যান্ড্রয়েডের যে ইমপ্রুভমেন্টটা হলো রিসার্চ এন্ড ডেভেলপের মাধ্যমে, নোকিয়া সেই তালের সাথে তাল মিলায় চলে নাই, এই চেঞ্জের সাথে ম্যানেজার যখন চেঞ্জ করে নাই, তখন দেখা যাচ্ছে নোকিয়ার মার্কেট শেয়ার আস্তে আস্তে কমে গেছে। এখন দেখা যাচ্ছে অন্যান্য ফোন কোম্পানিগুলা মার্কেটের অনেক বেশি শেয়ার নিয়ে নিছে। তাহলে কি কি জায়গায় চেঞ্জ হইতে পারে? যেমন স্ট্র্যাটেজির ক্ষেত্রে চেঞ্জ হইতে পারে, এগুলো অলরেডি আমরা বলছি, এগুলো হচ্ছে ইন্টারনাল চেঞ্জ গুলো। স্ট্র্যাটেজির ভিতরে চেঞ্জ হতে পারে, স্ট্রাকচারের ভিতরে চেঞ্জ হতে পারে, টেকনোলজির ভিতরে চেঞ্জ হতে পারে, পিপলের ভিতরে চেঞ্জ হতে পারে। নতুন পিপল নিয়ে আসলাম, সেটা একটা চেঞ্জ। আবার পিপল যারা অলরেডি আছে তাদের ভিতরে অ্যাটিটিউড চেঞ্জ হতে পারে, তাদের এক্সপেকটেশন চেঞ্জ হতে পারে। ডিফারেন্ট টাইপস অফ চেঞ্জ ইন্টারনালি হতে পারে। তাহলে এগুলা স্ট্র্যাটেজির ক্ষেত্রে কি হতে পারে, যে আগে টপ ম্যানেজমেন্ট একভাবে স্ট্র্যাটেজি নিচ্ছে বা একভাবে ডিসিশন নিচ্ছে, এখন অন্যভাবে নিচ্ছে, তাহলে এটা স্ট্র্যাটেজি চেঞ্জ। স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে নতুন কোনো একটা কম্পোনেন্ট ইনিশিয়েট করা হলো, বা নতুন একটা স্ট্রাকচারাল বিষয় হলো। আগে হচ্ছে হয়তো একদম টপ টু বটম ডিসিশনটা হয়তো, এখন হয়তো ল্যাটারাল ডিসিশন নেওয়া হচ্ছে, মানে টিমটা এমন ভাবে হচ্ছে ল্যাটারাল টিম, এবং দেখা যাচ্ছে একজন আরেকজনের সাথে ডিসকাস করে ডিসিশন নেওয়া হচ্ছে, তাহলে এইটা একটা স্ট্রাকচারের চেঞ্জ। আর যে টেকনোলজি চেঞ্জ, কোন একটা কাজ বা কোন একটা অপারেশন কিভাবে করবে, সেই টেকনোলজিটা, নতুন একটা টেকনোলজি ইনিশিয়েট করা হচ্ছে। আগে হয়তো অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি নেওয়া হয়তো, এখন অ্যাটেন্ডেন্স আরএফআইডি এর মাধ্যমে নেওয়া হয়। তো এটা একটা ওয়ার্ক প্রসেসের চেঞ্জ বা মেথডের চেঞ্জ, ইকুইপমেন্টের চেঞ্জ। আর পিপলের চেঞ্জ তো অলরেডি আমরা বললাম আর কি। তাহলে স্ট্র্যাটেজির ক্ষেত্রে কি হবে, স্ট্র্যাটেজি যেখানে চেঞ্জ করা দরকার,
সেখানে যদি চেঞ্জ না করে সেক্ষেত্রে কোম্পানির সাকসেসটা দেখা যাবে যে পাবে না, বা সাকসেসটা হিন্ডার্ড হবে। আর এটা হচ্ছে যে আহ, কোনো একটা কম্পিটিশনে টিকে থাকতে হইলে দেখা যাচ্ছে চেঞ্জটাকে অ্যাডাপ্ট করতে হয়। আর হচ্ছে যে কোনো একটা অর্গানাইজেশন যদি এই রিকগনাইজ না করে যে আমার এখন চেঞ্জ হওয়া দরকার, তখন হচ্ছে লং রানে সে সাস্টেন করতে পারে না মার্কেটের ভিতরে। স্ট্রাকচারের ভিতরে স্ট্রাকচারাল কম্পোনেন্ট আর স্ট্রাকচারাল ডিজাইন দুইটাই হতে পারে। একটা হচ্ছে যে টোটাল স্ট্রাকচারাল ডিজাইনটাই চেঞ্জ, আর স্ট্রাকচারের ভিতরে একটা নির্দিষ্ট পার্টিকুলার কম্পোনেন্ট যখন চেঞ্জ করবে তখন সেটা হবে স্ট্রাকচারাল কম্পোনেন্ট চেঞ্জ। টেকনোলজির ভিতরে নতুন ইকুইপমেন্ট আনলাম, নতুন টুলস আনলাম, নতুন মেথড ইনিশিয়েট করলাম, বা আগে ম্যানুয়াল করতে এখন অটোমেশন করলাম। আগে ম্যানুয়ালি এক্সেলে এন্ট্রি দেওয়া হতো, অথবা আগে হাতে লিখে এন্ট্রি দেওয়া হতো, এখন এক্সেলে এন্ট্রি দেওয়া হচ্ছে, অথবা সফটওয়্যার এন্ট্রি দেওয়া হচ্ছে। এগুলো আমরা কম্পিউটারাইজেশন বলতে পারি। পিপলের ক্ষেত্রে কিভাবে মানুষজনকে কিভাবে প্রমোট করা হবে, তাকে কি তার কাছ থেকে কিভাবে কাজটা আদায় করা হবে, বা একজনের সাথে আরেকজন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ কিরকম হবে, এটা হচ্ছে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের যে চেঞ্জ, পিপল রিলেটেড। তাহলে পপুলার যে টেকনিক গুলো আছে কিভাবে এই চেঞ্জটাকে ইনিশিয়েট করা যায়, সেটা হচ্ছে সেন্সিটিভিটি ট্রেনিং, একইভাবে টিম বিল্ডিং করা যেতে পারে। এরপরে হচ্ছে যে ইন্টার গ্রুপ ডেভেলপমেন্টের মাধ্যমে হতে পারে, প্রসেসের ভিতরে কনসালটেশনের মাধ্যমে হইতে পারে, আর এটা হচ্ছে মানুষজনের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হতে পারে। এই সমস্ত কাজগুলা করে দেখা যাচ্ছে আরো এমপ্লয়ীদেরকে আরো বেশি এঙ্গেজ করা যায় এবং চেঞ্জটাকে বেশি ইফেক্টিভ করা যায়। কারণ মানুষ হচ্ছে রেজিস্টিভ টু চেঞ্জ। তারা কোনো একটা চেঞ্জকে সাধারণত এটা পজিটিভলি একসেপ্ট করে না। পজিটিভলি একসেপ্ট করার জন্য এই এই আইডিয়াগুলো বা এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে ওয়ার্ক প্লেসের ভিতরে। তা ওই যেটা বললাম যে পিপল হচ্ছে রেজিস্ট্যান্স শো করে চেঞ্জের কারণে। কারণ সে একটা আনসার্টেনিটি ফিল করে যে ফিউচারে এই চেঞ্জ হলে কি হবে কি হবে না। তার একটা নির্দিষ্ট হ্যাবিট আছে, হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেল, সে একটা ভয় পায় যে হয়তো কোনো একটা লস হবে, বা এটা অর্গানাইজেশনের যে কারেন্ট মিশন আর ভিশন আছে এর সাথে ইনকনসিস্টেন্ট কিনা, এই ধরনের একটা ভয় থাকে। আবার টেকনিক রিডিউসিং, মানে এই রেজিস্ট্যান্সটা কিভাবে রিডিউস করা যায়, মানুষকে নতুন কিছু এডুকেশন দিয়ে বা তাদেরকে প্রপার ভাবে কমিউনিকেশন করে, তাদেরকে এই চেঞ্জের মাধ্যমে পার্টিসিপেশন করে, মানে এই পার্টিসিপেট করলে তারা চেঞ্জটা নিলে কি সুবিধা হবে, তারা যদি নিজে হাতে কলমে করে পার্টিসিপেট করে, তখন সে ওইটাকে ভালো করে বুঝতে পারবে, তখন সে রেজিস্ট্যান্সটা শো করবে না। বা এই চেঞ্জটা করলে এই পরিমাণ সাপোর্ট দেওয়া হবে, এটা ফিনান্সিয়াল হতে পারে, বা ডিফারেন্ট টাইপস অফ সাপোর্ট দেওয়া হতে পারে, বা এই সুবিধা দেওয়া হবে, বা এই ট্রেনিং দেওয়া হবে। এগুলো যখন বলা হবে যে তোমার ভয় নাই, তুমি এটা পারবা, বা এইভাবে করতে হবে, এইভাবে যখন তখন সাপোর্ট দেওয়া হবে, তখন সে আর অত বেশি রেজিস্ট্যান্স হবে না। একটা তো নেগোসিয়েশন হতে পারে, যারা একদমই এটাকে অ্যাডাপ্ট করতে পারতেছে না তাদেরকে নেগোসিয়েট করে যারা তারা কোন টার্মস অ্যান্ড কন্ডিশনে ওই চেঞ্জটাকে একসেপ্ট করে নেবে সেইটাকে আইডেন্টিফাই করা এবং সেইভাবে ডিসিশন গুলোকে নেওয়া। আর একটা হচ্ছে ম্যানিপুলেশন অ্যান্ড কোঅপটেশন। দেখা যাচ্ছে যে কোনো একটা এক্সপার্ট যারা আছে তাদের মাধ্যমে বোঝায়, আহ, যারা রেজিস্ট্যান্স শো করতেছে তাদেরকে ম্যানিপুলেট করা এবং তাদেরকে ওইটাকে মানানো, এটাকে বলেছে ম্যানিপুলেশন কোঅপটেশন। আর একটা হচ্ছে কোয়েরশন, মানে তারা মানুক বা না মানুক, মানে এইভাবে বুঝায়ও না, এক্সপার্ট দিয়ে ম্যানিপুলেট করেও না, একদম রুল জারি করে যে এটা এখন করতেই হবে, এই না করলে তোমার চাকরি নাই, না করলে তোমার এই পানিশমেন্ট, এইভাবে করে কোয়েরশন করে বা পানিশমেন্টের ভয় দেখায় যখন কোনো একটা চেঞ্জ মানে রেজিস্ট্যান্সকে রিডিউস করা যায়। আচ্ছা, এখানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ বলা হয়েছে যে এডুকেশন কখন লাগবে বা কমিউনিকেশন কখন লাগবে, যখন মিস ইনফরমেশন থাকে যে এই চেঞ্জ হলে কি হবে, মিস ইনফরমেশন যখন থাকে, তখন এডুকেশন দিলে তখন এই ক্লিয়ার আপ হবে মিস আন্ডারস্ট্যান্ডিংটা। কিন্তু দেখা যাচ্ছে যে যখন কেউ বিলিভই করে না যে আসলে সত্যি কথা বলতেছে, যদি এটা মনে করে যে ম্যানেজমেন্ট যেটা বলতেছে এটা ভুলভাল বোঝাচ্ছে, তো এরকম করলে আসলে এই এডুকেশন বা কমিউনিকেশন করে কাজ করবে না। একইভাবে পার্টিসিপেশন করে যে কোনো একটা চেঞ্জে কাজ করতে হবে, ওই চেঞ্জের প্রসেসটার ভিতরে যাকে তাকে ইনক্লুড করা হয় তখন সে ইনক্লুডেড মনে করবে, তাকে সে এক্সক্লুডেড মনে করবে না, তখন হচ্ছে দেখা যাচ্ছে তারা ওটাকে একসেপ্ট করবে। তো এইভাবে ইনক্লুশন করা বা পার্টিসিপেশন করা দেখা যাচ্ছে অনেক সময় টাইম কনজিউমিং হয়ে যায়, বা এক একজন এক একটা কথা বললে তখন দেখা যাচ্ছে সলিউশনটা অনেক সময় পুয়ার সলিউশন হয়। কারণ হচ্ছে যেহেতু সবাইকে ইনক্লুড করা হচ্ছে, এক্সপার্ট মানুষজন ডিসিশন নিচ্ছে না, যার হচ্ছে যে সবাই মিলে একটা টিম তৈরি হচ্ছে। ফ্যাসিলিটেশনটা কখন কাজ করে, যখন দেখা যাচ্ছে যে মানুষজন ভয় পায় বা অ্যাংজাইটি কাজ করে, তখন দেখা যাচ্ছে ফ্যাসিলিটেট করলে আহ, যে তোমাকে এরকম অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হবে, তোমাকে এই নতুন সফটওয়্যারটা দেওয়া হবে, সফটওয়্যার ট্রেনিং দেওয়া হবে,
তোমার ম্যানুয়ালি এই কাজের কষ্টটা কমে যাবে। এভাবে যখন বোঝানো হবে তখন সে ওইটাকে একসেপ্ট করে। আর এই নতুন কিছু ফ্যাসিলিটি দেওয়ার জন্য দেখা যাচ্ছে কিছুটা এক্সপেন্সিভ হয়। আর এইটা দিলেই যে সে পারফর্ম করতে পারবে এটা অনেক সময় হয় না। তো এটা হচ্ছে কোনো গ্যারান্টি নাই সাকসেসের ক্ষেত্রে, যে ফ্যাসিলিটি দিলেই যে সে সেটাকে রেজিস্ট্যান্সটা কমে যাবে একদম 100%, এটার গ্যারান্টি নাই আর কি। আর এটা হচ্ছে নেগোসিয়েশন। দেখা যাচ্ছে যে দুইটা গ্রুপ থাকতে পারে। এই দুইটা গ্রুপের ভিতর যারা পাওয়ারফুল গ্রুপ তারা সাধারণত নেগোশিয়েট করে অন্য গ্রুপকে রাজি করায়। এটা হচ্ছে যে মানে কমিটেড করে হচ্ছে যাদের পাওয়ার কম থাকে তাদেরকে। আর যে ম্যানিপুলেশনের ক্ষেত্রে যেটা অনলি বললাম, ম্যানিপুলেশন করতে পারলে এটা হচ্ছে ইনএক্সপেন্সিভ, এটার মধ্যেও বেশি সাপোর্ট পাওয়া যায়। কোয়ার্শন এটাও ইনএক্সপেন্সিভ, কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোয়ার্শনটা ইলিগ্যাল হয়। একইভাবে ম্যানিপুলেশন করতে গেলেও দেখা যায় সবাই উল্টো বুঝে গেলে ব্যাকফায়ারও করতে পারে। তো এটা হচ্ছে ডিফারেন্ট প্রসিজিওরের সুবিধা অসুবিধা আমরা চেঞ্জটাকে ম্যানেজ করার জন্য। আচ্ছা, অর্গানাইজেশনের কালচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেগুলা অনেক বেশি এস্টাবলিশড অর্গানাইজেশন তাদের একটা নির্দিষ্ট কালচার থাকে। তো এই কালচার গুলো একটা স্টেবল কালচারের ক্ষেত্রে তাদের বিহেভিয়ার গুলো একই রকম থাকে। তো এইখানে নতুন একটা জিনিসকে ইনিশিয়েট করা চেঞ্জটা একটু ডিফিকাল্ট হয়। কিন্তু যে যে অর্গানাইজেশনের কালচারটা এত বেশি এস্টাবলিশড না, সেখানে দেখা যাচ্ছে চেঞ্জটা অনেক বেশি সহজে এটা তারা নিতে পারে। আরেকটা হচ্ছে চেঞ্জের ক্ষেত্রে কি হবে, কোনো একটা ক্রাইসিস যখন থাকে, ওই ক্রাইসিসের ক্ষেত্রে চেঞ্জটা করা দরকার হয়। একইভাবে লিডারশিপ চেঞ্জ হইলেও চেঞ্জটা দরকার হয়। একইভাবে অর্গানাইজেশন যদি ছোট থাকে সেটা একরকম হয়, কালচার যদি উইক হয় তাহলে দেখা যাচ্ছে এই চেঞ্জগুলা সহজে একসেপ্ট করানো যাচ্ছে। তারপরে কোনো একটা ড্রামাটিক ক্রাইসিস হচ্ছে, এই ক্রাইসিস মোমেন্টে সবাই বুঝতেছে যে হ্যাঁ এখন এটা করতে হবে, তাহলে চেঞ্জটা ইজি হয়ে গেল। বা লিডারশিপ, আগে ধরো বাবা ছিল সে মারা গেছে, এখন হচ্ছে যে নতুন ছেলে এসে কোম্পানি চালাচ্ছে, তাহলে এই ছেলের দ্বারা কিছু যে চেঞ্জ হবে এটা তারা জানেই, বা তারা এটা মেন্টালি একটা এক্সপেক্ট করে যে কিছু একটা চেঞ্জ হবে। তখন ওরা চেঞ্জটাকে সহজে মেনে নেয়, কারণ লিডারশিপের চেঞ্জ হয়েছে, এখন তো আমাকে মানতেই হবে। আবার হচ্ছে যে ওই যে যেটা বললাম, অর্গানাইজেশন ছোট হইলে বা স্মল হইলে তাদের কালচারটা উইক থাকে, তখন দেখা যাচ্ছে চেঞ্জটা অনেক বেশি ইজি হয়। তাহলে এখানে হচ্ছে যে আমরা যে চেঞ্জটা করতে চাই সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ওইটা টোন সেট করবে, বা ম্যানেজমেন্ট টপ ম্যানেজমেন্ট ম্যানেজার যারা থাকবে তারা ওইটা প্রথমে ডিসকাস করে একটা নির্দিষ্ট আহ, মানে আইডিয়া দিবে, বা সেই অনুযায়ী কি কি করতে হবে সেই ডিসিশন গুলো তারা নিবে। ওইটাকে অ্যাডাপ্ট করার জন্য নতুন কোনো স্টোরি বা নতুন কোনো সিম্বল, সেটা নতুন কোনো লোগো হইতে পারে বা নতুন কোনো রিচুয়াল হইতে পারে, ওইগুলোকে ইনিশিয়েট করতে হবে। আর একটা হচ্ছে এটা সবার ভিতরে সোশ্যালাইজ করতে হবে, মানে সবাইকে এটা জানাইতে হবে। এবং এই চেঞ্জটা করলে কি কি রিওয়ার্ড পাবে সেটাকেও এক্সপ্লেন করতে হবে। এবং এই চেঞ্জের দ্বারা কি কি এক্সপেকটেশন আছে এটা ক্লিয়ারলি হচ্ছে যে এটা এক্সপ্লেন করতে হবে। এবং এইটার দ্বারা কারেন্ট যে সাবকালচার আছে এইটার অনেক সময় দেখা যায় চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটার ক্ষেত্রেও এইটাকে এক্সপ্লেন করতে হবে, যে জব ট্রান্সফার বা জব রোটেশন এই ধরনের বা টার্মিনেশন এটা যদি না হয় চেঞ্জটা, সেক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা থাকতে পারে, এটাকে তাহলে এক্সপ্লেন করতে হবে। আর এটা হচ্ছে যে এমপ্লয়ীদেরকে পার্টিসিপেশন করানোর মাধ্যমে এটা ম্যাক্সিমাম লেভেল অফ ট্রাস্ট গেইন করা যায়, কারণ সবাই যখন ইনভলভ থাকবে তখন তারা ওই চেঞ্জের ডিসিশনটাকে তারা এটা অ্যাপ্রিসিয়েট করে এবং তারা ওই অনুযায়ী চেঞ্জটাকে করে। আচ্ছা, এই চেঞ্জ যখন একটা করতে যায় তখন দেখা যাচ্ছে একটা স্ট্রেস তৈরি হয় মানুষের মনের ভিতরে। একটা হচ্ছে যে এই যে স্ট্রেস যেটা তৈরি হয় মানুষের নর্মাল যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস থেকে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করলেই বা এক্সট্রাঅর্ডিনারি ডিমান্ড তৈরি করলেই বা কোনো একটা কনস্ট্যান্ট থাকলেই, এক্সট্রাঅর্ডিনারি কিছু থাকলেই তখন একটা স্ট্রেস তৈরি হয়। আর যার কারণে স্ট্রেসটা তৈরি হয় তাকে বলা হচ্ছে স্ট্রেসর। কেন হইতে পারে, টাস্কের ক্ষেত্রে হইতে পারে যে একটা তার একটা মানুষের দ্বারা দুইটা কাজ করা সম্ভব, তাকে পাঁচটা কাজ দেওয়া হলো, তাহলে হচ্ছে টাস্কের ডিমান্ড বেড়ে যাচ্ছে, তার মানে এটা একটা স্ট্রেসের জিনিস। একইভাবে তার রোলের ক্ষেত্রে ডিমান্ড, রোলের কনফ্লিক্ট বলতে আগে সে একটা কাজ করতো, সাপোজ আমার 11:30টায় ক্লাস, এই সময় আমাকে আরেকটা মিটিং দেওয়া হয়েছে, ওই মিটিংও আমাকে অ্যাটেন্ড করতে হবে, তাহলে এটা কি তার রোলের ভিতরে কনফ্লিক্ট। একইভাবে তার রোল ওভারলোড হইতে পারে, যে একজনের ভিতরে মাল্টিপল, একজন ফ্যাকাল্টি মেম্বার আছে তাকে মাল্টিপল দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, তো সে ওভারলোডেড, কোনটার পরে কোনটা করবে, দেখা যাচ্ছে তার টু ডু গুলো অনেক বেশি জমে গেছে। এরপরে একইভাবে তার অ্যাম্বিগুইটি থাকতে পারে, যে তার কোনটা রেসপন্সিবিলিটি না এই রিলেটেড অ্যাম্বিগুইটি থাকতে পারে। আর আবার হচ্ছে ইন্টারপার্সোনাল ডিমান্ড থাকতে পারে, যে এক একজনের পার্সোনাল কিছু ডিমান্ডও থাকতে পারে, আবার অর্গানাইজেশনাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে।
বা অর্গানাইজেশন লিডারশিপের উপর ডিপেন্ড করেও দেখা যাচ্ছে যে কিছু স্ট্রেস তৈরি হতে পারে। আচ্ছা, পার্সোনালিটির উপর ডিপেন্ড করে এগুলোকে বলে পার্সোনাল ফ্যাক্টর। একটা হচ্ছে যে কিছু মানুষ থাকে যে যারা চিন্তা করে যে আমার এই কাজটা এখনই করতে হবে, আহ, এই ধরনের যারা থাকে তাদের একটা পার্সোনালিটি। আর কিছু মানুষ আছে যারা হচ্ছে রিল্যাক্স থাকে বা ইজি গোয়িং থাকে, যে যেটাই হোক আমরা যা হওয়ার হবে আমরা আস্তে ধীরে এটা করবো। তো পার্সোনালিটি বি যারা থাকে তাদেরকে, তারা ওই চেঞ্জটাকে সহজে নিতে পারে, অ্যাডপ্ট করতে পারে। পার্সোনালিটি এ যারা থাকে তাদের দেখা যাচ্ছে যে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে চেঞ্জের ক্ষেত্রে, তাদেরকে চেঞ্জটাকে মানানো। তাহলে স্ট্রেসের সিমটম গুলো তিন ধরনের আবার হইতে পারে। একটা হচ্ছে যে ফিজিক্যাল স্ট্রেস, তার মানে হচ্ছে তার হার্ট রেট বেড়ে যাচ্ছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এইটা হচ্ছে ফিজিক্যাল সিমটম। একেবারে সাইকোলজিক্যাল সিমটম হতে পারে তার অ্যাংজাইটি তৈরি হচ্ছে, সে আবল তাবল কথা বলতেছে, অথবা তার টেনশন হচ্ছে, তার ফেস দেখে বোঝা যাচ্ছে, বা কাজ করতে তার ভালো লাগতেছে না, এগুলো হচ্ছে তার সাইকোলজিক্যাল সিমটম। একইভাবে বিহেভিয়ারাল সিমটম হতে পারে যে সে জব চেঞ্জ করতেছে, জবে সে অ্যাবসেন্ট করতেছে বেশি, তার ইটিং হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে দেখা যাচ্ছে বিহেভিয়ারাল সিমটম। স্ট্রেসকে কিভাবে কমানো যাবে, একটা হচ্ছে যে জব সিলেকশন প্রসেসের ক্ষেত্রেই যারা হচ্ছে ওই জবের জন্য পারফেক্ট তাদেরকে যদি সিলেক্ট করা যায় তাহলে তার স্ট্রেসটা কম হয়। যে কোনো একটা কাজ পারে না তাকে দিয়ে একটা কাজ করাইতে হলে দেখা যাচ্ছে যে স্ট্রেসটা ইনক্রিজ হয়। আর এটা হচ্ছে পারফরমেন্স প্ল্যানিং প্রোগ্রাম। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে বেসড অন অবজেক্টিভ। মানে হচ্ছে যে এভাবে যদি বলি, কোনো একটা আহ, কোনো একটা জায়গায় যখন কোনো একটা রিক্রুটমেন্ট হবে, সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, এটা হচ্ছে যে কোনো একটা অর্গানাইজেশনের যে অবজেক্টিভ থাকে বা ডিফাইন্ড মিশন বা ভিশন থাকে, সেইটাকে অ্যাচিভ করার জন্য একটা পারফরমেন্স প্ল্যানিং থাকবে যে ইয়ার ওয়ানে এতটুকু করবে, ইয়ার টুতে এতটুকু করবে। তো প্রত্যেকটা ইয়ারের পারফরমেন্সকে ম্যাচ আপ করার জন্য যে ধরনের মানুষ দরকার তাদেরকে রিক্রুট করা। আরেকটা হতে পারে স্ট্রেসকে কমানো যায় জব রিডিজাইন করে, যে কে কোন কাজটা করবে সেটাকে চেঞ্জ করে দিয়ে দেখা যাচ্ছে যে রিডিজাইন করা। আচ্ছা, পার্সোনাল স্ট্রেস কিভাবে কমানো যায়? কাউন্সেলিং এর মাধ্যমে, টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে একটা টাইম দেওয়া, কম বেশি করে টাইম দেওয়া যাতে সে ওই স্ট্রেসটা ফিল না করে। আর একটা হতে পারে ওয়েলনেস প্রোগ্রাম থাকতে পারে, এটা এক্সপ্লেন করবে মানুষজনের মধ্যে মধ্যে এটা, এটার মাধ্যমে স্ট্রেসটাকে কমানো যেতে পারে। বা কিভাবে সে ভালো একটা নির্দিষ্ট টাইম পর পর একটা ব্রেক নেওয়ার সিস্টেম হতে পারে, এটা একটা ওয়েলনেস প্রোগ্রামের অংশ। অথবা কোন একটা অর্গানাইজেশনের মধ্যে ডে কেয়ার দেওয়া, এটা একটা ওয়েলনেস প্রোগ্রামের অংশ। অথবা হতে পারে নিজস্ব একটা ক্যান্টিন আছে যেখানে কম খরচে খাবার পাওয়া যায়, এটা একটা ওয়েলনেস প্রোগ্রামের অংশ। মানে সে জানতেছে যে সে এই কাজটা করলে এই অর্গানাইজেশনের ভিতরে সে কিছু বেনিফিট পাচ্ছে যেটা সে নর্মাল অবস্থায় এখানে না থাকতে পাইতো না। এটা তাকে কিছুটা স্ট্রেস কমায় দেয়। আচ্ছা, ক্রিয়েটিভিটি আর ইনোভেশন, একটা হচ্ছে যে নতুন কিছু আইডিয়া, ইউনিক আইডিয়া তৈরি করা, এটাকে আমরা একটা ক্রিয়েটিভ বলতে পারি। আহ, আর একটা হচ্ছে ইনোভেশন, সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়া গুলাকে, ক্রিয়েটিভ আইডিয়া সবার হতে পারে, বাট এই আইডিয়া গুলাকে ইনোভেশন তখনই হবে যদি এইটাকে কোনো একটা, সেই আইডিয়া দিয়ে সে কোনো একটা ইউজফুল প্রোডাক্ট অথবা একটা মেথড তৈরি করে, তখন সেটাকে আমরা বলতেছি ইনোভেশন। আহ, তাহলে স্টিমুলেটিং অ্যান্ড নার্চারিং ইনোভেশন, একটা কোনো একটা অর্গানাইজেশনের ভিতরে যদি অর্গানাইজেশনের স্ট্রাকচার ইনোভেশনকে সাপোর্ট করে, একইভাবে অর্গানাইজেশনের কালচারটা যদি ইনোভেশন সাপোর্ট করে, অথবা এইচআর এর যে প্র্যাকটিস থাকবে যারা এটাকে সাপোর্ট করবে, এর দ্বারা ইনোভেশন বেশি বেশি ইনোভেশন হবে। কিন্তু যদি সাপোর্টিং কালচার না থাকে দেখা যাচ্ছে যে মানুষের নতুন আইডিয়া আসবে না, বা আইডিয়া আসলে সেটাকে ইনোভেশনে ট্রান্সফার করা যায় না। এখানে ইনোভেশনের কিছু ভেরিয়েবল বলা বলা আছে, স্ট্রাকচারাল কি কি ভেরিয়েবল হইতে পারে, কালচারাল কি কি ভেরিয়েবল হইতে পারে, এইচআর এর কি কি ভেরিয়েবল হইতে পারে। যে একটা নির্দিষ্ট ইনোভেশন করলে তো দেখা যাচ্ছে যে সে, তাকে ওই আহ, ওই দায়িত্বটা তার দেওয়া হবে, বা ওই ইনোভেশন করলে তার যে যে সে প্ল্যান করছে ওই প্ল্যানের অনুযায়ী কাজ করার জন্য যা ট্রেনিং গুলো দেওয়া হবে সেগুলো দেওয়া হবে। অথবা ওই ইনোভেটিভ একটা জিনিস করলে তার মোর জবটা সিকিউরড হবে এই রেসপেক্টে যে সে ওইটার জন্য এক্সপার্ট, তাহলে তাকে এই কোম্পানি রাখতে হবে, তাহলে তার জব সিকিউরিটি ইনক্রিজ করবে। তার এটা একটা। আবার স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হতে পারে যে আহ, যদি সবসময় ডেডলাইন, খুব সবসময় কাজের মধ্যে একটা ডেডলাইনের ব্যাপার স্যাপার থাকে, তখন দেখা যাচ্ছে টাইম প্রেশারের মধ্যে ইনোভেটিভ আইডিয়া আসে না। তো যখন তাকে রিল্যাক্সড করে দেওয়া হবে, রিল্যাক্স ব্রেনের ভিতরে ইনোভেটিভ আইডিয়া বেশি আসে আর কি।
তাহলে একইভাবে আহ, যদি কোনো কাজে এম্বিগুইটি থাকে সেটাকে একসেপ্টেন্স করা, কতটুকু করা হচ্ছে, একইভাবে কতটুকু টলারেন্স নেওয়া হচ্ছে, বা এক্সটার্নাল কন্ট্রোল কতটুকু থাকতেছে, বা রিস্কের টলারেন্স কি পরিমাণ, বা কোনো কনফ্লিক্ট আছে কিনা, বা নাকি শুধুমাত্র রেজাল্টের দিকে দেখা হচ্ছে, এই সব কিছু মিলে এগুলো হচ্ছে কালচারাল ভেরিয়েবল। এই সব কিছুই, এই কালচারাল ভেরিয়েবল গুলা বা স্ট্রাকচারাল ভেরিয়েবল গুলা অথবা এইচআর এর ভেরিয়েবল গুলা, এগুলো ইনোভেশনের উপরে ইম্প্যাক্ট করে বা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে ইম্প্যাক্ট করে। তো এগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে। যেমন এইচআর এর ক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল হবে আইডিয়া চ্যাম্পিয়নের ক্ষেত্রে, নতুন একটা আইডিয়া দিলে, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো এরা যেটা করে, প্রতি বছর এরকম ব্যাটেল অফ মাইন্ডস করে। এদের নতুন করে আইডিয়া জেনারেট করা, এর মাধ্যমে তারা ওইগুলো তাদের বিজনেসের ভিতরে এটা ইমপ্লিমেন্ট করে অনেক আইডিয়া গুলো। তো এই আইডিয়া চ্যাম্পিয়ন এটা একটা হইতে পারে, এইচআর এর একটা ইনিশিয়েটিভ হইতে পারে। আহ, আমরা এভাবে যদি বলি যে টপ ইনোভেটিভ ফার্ম যারা হচ্ছে যে এই ইনোভেশনকে খুব ওয়েলকামিং করে, যেমন অ্যাপলের ক্ষেত্রে, নেটফ্লিক্সের ক্ষেত্রে, স্কোয়ারের ক্ষেত্রে, টেনসেন্টের ক্ষেত্রে বা অ্যামাজনের ক্ষেত্রে, এরা দেখা যাচ্ছে এই ইনোভেটিভ আইডিয়া যাতে তৈরি হয় এগুলোকে তারা মোস্টলি ওয়েলকাম করে। সাধারণত সাকসেসফুল অর্গানাইজেশন গুলা এই ইনোভেশনকে করে। দেখো নতুন রেগুলার ডে টু ডে লাইফে যেভাবে চলতেছে সেভাবে যদি চলতেই থাকে, তাহলে ইনোভেটিভ কিছু নাই, তাহলে একই ধরনের মার্কেট, মানুষ দেখা যাচ্ছে বোর্ড হয়ে যাচ্ছে। নতুন যখন ইনোভেটিভ কোনো একটা ফিচার অ্যাড করা হচ্ছে কোনো একটা প্রোডাক্টের ভিতরে, তখন দেখা যাচ্ছে যে মানুষজন ওই প্রোডাক্টটা আরো বেশি কিনতে চাচ্ছে। আরেকটা হচ্ছে যে ডিসরাপটিভ ইনোভেশন, সেটা হচ্ছে যে প্রোডাক্ট, প্রসেস অথবা সার্ভিস যদি একটা রেডিক্যাল চেঞ্জ হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ইনোভেশনের ক্ষেত্রে একটা ডিসরাপশন তৈরি হয়। আহ, মানে হঠাৎ হঠাৎ করে একটা চেঞ্জ হলো, একটা ইনোভেট করার জন্য করা হলো, দেখা যাচ্ছে ওইটা সাস্টেইনেবিলিটি চেক করা হয় নাই, এই কারণে দেখা যাচ্ছে এটাকে আমরা বলবো ডিসরাপটিভ ইনোভেশন, মানে যেটা সাস্টেইন করে না। আর একটা হচ্ছে যে ছোট ছোট অল্প অল্প করে চেঞ্জটা যখন হবে, ওই দেখা যাচ্ছে ওই চেঞ্জটা সাস্টেনেবল একটা ইনোভেশন হবে বা সাস্টেনেবল একটা চেঞ্জ হবে। তো এইখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যে এস্টাবলিশ বিজনেস, যেমন সিডি। সিডির থেকে ডিসরাপ্টর কি, সেটা হচ্ছে যে অ্যাপল আইটিউন, যেটা এটা। আবার আগে অনেক দোকানে দেখবো যে একটা কার্বন পেপার রেখে উপরে এক কপি লিখতো, কার্বন পেপার আর কপি লিখে ভাউচার একটা দিত বা বিল দিত। তো এটা কার্বন পেপার। আর জেরক্স কপি যেটা, কোনো একটা বিল তৈরি করে সেটা এখন ফটোকপি করে ফেললেই হলো। তাহলে এটা এরকম এক্সাম্পল গুলো। একইভাবে আগে উইকলি ম্যাগাজিন বের হতো, এখন সিএনএন অনলাইন ম্যাগাজিন বের হচ্ছে। বা আগে ইয়েলো পেজ ছিল, এখন হচ্ছে গুগল হয়েছে। ইয়েলো পেজটা অনেকটা অনলাইন সার্চ ইঞ্জিনের মতো, এর চাইতে অ্যাডভান্সড হচ্ছে গুগল আসছে আর কি। আগে ট্যাক্সি ছিল, এখন উবার বা লিফট এগুলো তৈরি হয়েছে। তো এগুলো হচ্ছে একটা ডিসরাপটিভ ইনোভেটরের এক্সাম্পল। ডিসরাপটিভ ইনোভেশন যেটা, এইটাও হচ্ছে যে আহ, কিছু কিছু জায়গায় ব্লেসিং ব্লেসিং বলতে, এই যে আগের যেটা দেখা হইলো, এই ডিসরাপ্টর বা ডিসরাপটিভ ইনোভেশন হওয়ার কারণেই কিন্তু এই কোম্পানিগুলো সাকসেস পাইছে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় এটা ফেলও করতে পারে। এই কারণে ডিসরাপটিভ ইনোভেশন গুলো এটা অনেক সময় থ্রেটও হতে পারে, অনেক সময় ব্লেসিংও হতে পারে। এই জন্য এটা সাস্টেইনেবিলিটি যাতে এনশিওর হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। আচ্ছা, ভালনারেবল কারা, যারা লার্জ এস্টাবলিশড এবং হাইলি প্রফিটেবল অর্গানাইজেশন আছে, তারা সাধারণত এই চেঞ্জটাকে নিতে পারে না। চেঞ্জটা, তাদেরকে চেঞ্জ করার জন্য কস্টিংটা অনেক বেশি হয়ে যায়, যারা চেঞ্জটাকে নিতে পারে না। এই কারণে তারা হচ্ছে মোস্টলি ভালনারেবল নতুন টেকনোলজিকে অ্যাডাপ্ট করার ক্ষেত্রে। তাহলে চেঞ্জের ইমপ্লিকেশনটা কোথায়? এন্টারপ্রেনার যারা আছে তাদের একটা এরকম চেঞ্জ ম্যানেজমেন্ট দরকার। একেবারে কর্পোরেট ম্যানেজার যারা আছে, যেমন স্মল গ্রুপ অফ মানুষ, কোনো একটা অর্গানাইজেশন হলে তাদের দেখা যাচ্ছে যে অনেক বেশি অটোনমি থাকে। এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চেঞ্জটা দরকার। একইভাবে ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট এইটাকে বোঝা এবং এইটাকে ওই অনুযায়ী ইমপ্লিমেন্ট করাটা ইম্পর্টেন্ট। তাহলে এইটাই ছিল আমাদের চ্যাপ্টার 7। তাহলে হচ্ছে যে এই পর্যন্তই আজকের ক্লাস। থ্যাংক ইউ।